হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। রাইট ফর্ম অফ ভার্বের নতুন একটি ক্লাসে তোমাকে আবারও স্বাগতম। আজকে বুঝতে পারছো আজকেও আমরা আরো 5টা কোয়েশ্চেন সলভ করব, বোর্ড কোশ্চেন। সো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক, কেমন? আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। এর আগে বলি, যারা গত ক্লাসগুলো করো নাই, আল্লাহর রাস্তে আল্লাহর দোহাই লাগে তারা একটু ক্লাসগুলো করো, ঠিক আছে? গতকালকের ক্লাসগুলো করবা, অবশ্যই করবা, ঠিক আছে? মানে গত ক্লাসগুলো আর কি, গত ক্লাসগুলো না করে এই ক্লাসটা করো না, ঠিক আছে? বেসিক ক্লাস নিয়েছি, কিছু কোশ্চেন সলভ করাইছি। তো যাই হোক, চলো ক্লাস শুরু করা যাক। আজকে হচ্ছে রাজশাহী বোর্ড, এই যে নিচে দেখো, রাজশাহী বোর্ড 2025, এই কোশ্চেনটা সলভ করা দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। তাহলে চলো কথা না আমার ক্লাসটা শুরু করা যাক। কি বলছে দেখো তো, যে আমি কোশ্চেন সলভ করার আগে একটা একটা কথা বলে নিই, যেটা আমি সবসময় বলি। রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে হলে তোমাকে কি করতে হবে স্যার? আগে প্যাসেজের টোনটা বুঝতে হবে। প্যাসেজটা কোন টোনে আছে, কি প্রেজেন্ট টোনে আছে নাকি পাস্ট টোনে আছে। যদি স্পেসিফিক কোনো টপিক নিয়ে এক্সপ্লানেশন দেয়, তার মানে প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে। অতীতের কোনো ঘটনা বললে প্যাসেজটা পাস্ট টোনে আছে। এই কাজটাই করতে হবে। দেখো, এই যে পুরো প্যাসেজটা, এই প্যাসেজটা হচ্ছে স্যার আমাদের সমাজে যে পরিবর্তন হয় না, সমাজের পরিবর্তন নিয়ে, যে এই যে আমাদের সোসাইটিতে, আমাদের সোসাইটি যেভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাদের ঐতিহ্য যেভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ পরিবর্তন নিয়ে এই প্যাসেজের মেইন ব্যাপারটা হচ্ছে চেঞ্জ। এই চেঞ্জ হচ্ছে এই প্যাসেজের মেইন বিষয়, মানে এটা একটা স্পেসিফিক টপিক। তাহলে এই প্যাসেজের টপিক হচ্ছে চেঞ্জ। এখন যখন কোন একটা স্পেসিফিক টপিক নিয়ে এক্সপ্লানেশন দেয়, তার মানে ভার্বগুলো স্যার নরমালি প্রেজেন্ট টেন্সে হয়। আবার আমি বলছি, তুমি কি করবা, যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের অন্যান্য ভার্বগুলো দেখবা, তখন বুঝবা যে প্যাসেজের ভার্বগুলো কি হবে। দেখো, এই প্যাসেজের একটা ভার্ব দেওয়া আছে ইজটা কি প্রেজেন্টে না পাস্টে? ইজটা প্রেজেন্টে। আবার দেওয়া আছে নো, এই যে একটা আরেকটা ভার্ব পাইলাম নো, নোটা স্যার প্রেজেন্টে। মানে গ্যাপ ছাড়া, এই যে গ্যাপগুলো ছাড়া যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলোর দিকে তাকাও। তারপর এখানে দেওয়া আছে কি স্যার, এই যে আর চেঞ্জ, এটা প্রেজেন্টে আছে, রাইট? এখানে আর কি আছে স্যার, এই যে হ্যাভ সুপারসিডেড, এটা আবার প্রেজেন্টে। তার মানে গ্যাপ ব্যতীত, মানে গ্যাপের ভার্বগুলো তো আমরা গ্যাপে বসাবো, গ্যাপ ব্যতীত অন্য যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো প্রেজেন্টে দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে এই পুরো প্যাসেজের টোন হচ্ছে আমাদের প্রেজেন্ট টোন। কি টোন স্যার? প্রেজেন্ট টোন। প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে। প্রেজেন্ট টোনে আছে মানে কি, প্যাসেজের গ্যাপে আমাদেরকে ম্যাক্সিমাম টাইম প্রেজেন্ট ভার্বগুলো বসাতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো বসাতে হবে। আমাদের এবার আসো আমরা মিনিং অনুযায়ী আর কি আমরা এবার কোশ্চেনটা সলভ করি। কি বলছে দেখো তো, চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার। আমি একটু ইরেজ করে নিই, ইরেজ করে খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানো শুরু করি। বলতেছে চেঞ্জ, এই চেঞ্জ মানে কি বলতো? চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। বলতেছে পরিবর্তন ইজ দ্য অর্ডার, অর্ডার মানে হচ্ছে নিয়ম। অর্ডার মানে কি বলতো? নিয়ম। বলছে পরিবর্তন হলো নিয়ম, কিসের নিয়ম? অফ নেচার। নেচার মানে কি? প্রকৃতি। তো পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম। একটু লাইন বুঝে বুঝে, মিনিং বুঝে বুঝে সলভ করতে হবে। তো পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, মানে প্রকৃতিতে পরিবর্তন আসবে, এটাই প্রকৃতির নিয়ম। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, বিকজ, কারণ, উই নো, আমরা জানি, দ্য প্রভার্ব, আমরা একটা প্রভার্বে জানি। প্রভার্ব মানে কি? প্রবাদ। বাংলাটাকে কি বলে? প্রবাদ। আমরা একটা বাংলা কি বলে স্যার? প্রবাদ। আমরা একটা প্রবাদ জানি। সেই প্রবাদটা কি? দ্যাট ওল্ড অর্ডার চেঞ্জ। অর্ডার মানে কি? নিয়ম। যে পুরাতন, ওল্ড মানে কি? পুরাতন। পুরাতন নিয়মগুলো চেঞ্জেস, পরিবর্তন হয়। বুঝতে পারতেছো? পুরাতন নিয়মগুলো পরিবর্তন হয়, ড্যাশ প্লেস টু দা নিউ। এখানে আমাদের এ নাম্বার অপশনে আমাদের কি দিছে স্যার? ইল্ড দিছে। ইল্ড মানে কি স্যার? ইল্ড মানে হচ্ছে জায়গা দেওয়া, জায়গা দেয়া, অথবা জায়গা দেয়া, অথবা দিতে রাজি হওয়া, দিতে রাজি হওয়া, দিতে রাজি হওয়া, দিতে রাজি হওয়া। এখন ব্যাপারটার মানে কি স্যার? ব্যাপারটার মানে ভালো করে বুঝো। অর্থাৎ ধরো আমি এখন টিচার না, আমি এখন পড়াচ্ছি না। তো যখন একটা সময় আসবে, ওই সময়ের পরে কি আমি আর টিচার থাকতে পারবো না? আমার এই প্লেসে আরেকটা টিচার আসবে, নিউ জেনারেশন আসবে। তার আবার যখন একটা প্লেস সার্টেন টাইম পর্যন্ত থাকবে, থাকার পর চলে যাবে, ওই জায়গায় আরেকটা নতুন নতুন জেনারেশন আসবে। বুঝে গেছে? যেমন এখন ফুটবলে কি হয়, এখন যেমন আগে ফুটবলে ভালো ফুটবল খেলতো কারা? পেলে, ম্যারাডোনা, তাই না? তো তারা যখন চলে গেল, তারপর কারা আসলো বলো তো? রোনালদোরা আসলো, তাই না? তারপর হচ্ছে যে তোমার রিভালদোরা আসলো। এই তো রোনালদো, রিভালদো, তারপর যা চলে গেল। এখন মোটামুটি কয়েকদিন ধরে মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তারা এই জায়গাটা দখল করে নিছে, নেইমার এই জায়গাটা দখল করে নিছে। এখন তাদের এরা চলে যাবে, তাদের পরে আরেকটা জেনারেশন আসবে, রাইট?
এই যে ওল্ডরা চলে যাচ্ছে, ওল্ডরা চলে যাচ্ছে কেন স্যার? নতুনদেরকে জায়গা দিতে। এই যে জায়গা দেওয়া, স্থান দেওয়া, এটাকে বলা হয় স্যার ইল্ড। ইল্ড মানে কি? জায়গা দেওয়া, দিতে রাজি হওয়া। এখন স্যার ইল্ডের ফর্ম কি হবে স্যার? এটা স্যার একটা প্রভার্ব, এই পুরোটা স্যার একটা প্রভার্ব। এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটা প্রভার্ব। প্রভাবের ভার্বগুলো স্যার এটা ডিরেক্ট মুখস্থ করতে হয় এক। আবার আরেকটা নিয়ম আছে যে দেখো যে এই যে এখানে কিন্তু উই নো দ্যাট ওল্ড অর্ডার চেঞ্জেস। এই যে একটা ভার্ব আছে, একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, তোমাদের মনে আছে কি যে চেঞ্জ একটা ভার্ব, এই ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে, পরবর্তী ভার্ব আইএনজি অথবা টু প্লাস বিয়ন হয়। তোমাদের মনে আছে কি? আমি বেসিক ক্লাসে শিখেছিলাম বেসিক গ্রাম, এই কারণে বেসিক রুলসগুলো যারা করো নাই তারা একটু করে আসবে। যে যখন একটা ভার্ব ধরো দেওয়া আছে, তারপরে আরেকটা ভার্ব আছে, কথার কথা তুমি সেন্টেন্সে একটা ভার্ব পাইলা, তারপরে ঠিক আরেকটা ভার্ব আছে, এই পরের যে ভার্ব, এই পরের ভার্বটা হয়তো আইএনজি হয় অথবা টু প্লাস ভিয়ন হয়। এখন আইএনজি হয় কখন, টু প্লাস ভিয়ন হয় কখন? আমি কিছু স্পেসিফিক ভার্ব বলে দিছিলাম যে কিছু ভার্বের পর আছে, এই ভার্বের জায়গায় কিছু ভার্ব আছে, ওইগুলোর পরের ভার্ব টু প্লাস ভিয়ন হয়, আবার কিছু ভার্ব আছে ওগুলো পরের ভার্ব আইএনজি হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি হয়, এটা মনে রাখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি হয়। তো যাই হোক আমরা এখানে আইএনজি দিব, ঠিক আছে? তাহলে কি হবে স্যার? ওল্ড অর্ডার চেঞ্জ, পুরাতন নিয়ম পরিবর্তন হয় ইল্ডিং। তাহলে ইল্ড কি হয়েছে আবার? ইল্ড হয়ে যাবে কি স্যার? ইল্ডিং, EIELDING, ইল্ডিং। জায়গা দিতে, কাদের জায়গা দিতে? প্লেস টু দ্য নিউ, যারা নতুন, নতুনদেরকে জায়গা দেওয়ার জন্য ওল্ড অর্ডার চেঞ্জ হয়। এটা একটা প্রভাব, মনে রাখবা, ঠিক আছে? নতুনদেরকে জায়গা দেওয়ার জন্য পুরাতন অর্ডারগুলো চেঞ্জ হয়। সো তাই নাথিং ড্যাশ নিউ ফর এভার, এবার দেওয়া আছে রিমেইন। এখন আমরা জানি এই পুরো প্যাসেজটা কোন টোনে আছে স্যার? প্রেজেন্ট টোনে আছে। যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে, যেহেতু প্যাসেজটা কি টোনে আছে? প্রেজেন্ট টোনে আছে, তার মানে ভার্বগুলো প্রেজেন্ট হবে, তার মানে এইটাও প্রেজেন্টই হবে। আর এখানে মানে কি বলতেছে? নাথিং ড্যাশ রিমেন, রিমেন মানে হচ্ছে থাকা, রিমেন মানে কি? থাকা। নিউ ফর এভার, ফর এভার মানে কি? আজীবনের জন্য। বলতেছে আজীবনের জন্যই কোনো কিছু নতুন থাকে না, নিউ মানে নতুন, আজীবনের জন্যই কোনো কিছু কি থাকে না স্যার? নতুন থাকে না। অর্থাৎ সবসময় নতুনটা পুরাতন হবে, সে জায়গায় আবার নতুন কিছু আসবে, এটাই। এখন V1 হবে স্যার, এই রিমেন যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট টেন্স আছে, তার মানে এই প্যাসেজের এই ভার্বের V1 হবে। এখন আমি বলছিলাম যখনই V1 হবে তখন একটা ব্যাপার চেঞ্জ দেখতে হবে যে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? এই সাবজেক্ট ইজ নাথিং, নাথিং এখানে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হয় না। এখন নাথিং সিঙ্গুলার না প্লুরাল? এখানে একটা ব্যাপার লিখে রাখো, সবাই একটু লিখে রাখো, যে মনে রাখবা, এটা সবসময় মনে রাখবা, যে কোনো একটা ওয়ার্ড এটা যদি এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এবং এভরি যুক্ত যত ওয়ার্ড আছে, তারপর আছে নো ওয়ান, নোবডি, নাথিং। নো ওয়ান অথবা নান আসতে পারে, নোবডি, নো ওয়ান, নোবডি, নাথিং। তারপর আছে স্যার সামওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, সরি হ্যাঁ, সামওয়ান, সামবডি, সামওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, সামবডি, সামথিং। তারপর আছে এনিওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এনিথিং, এগুলো মনে রাখবা। এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং। এখানে যতগুলো আমি প্রোনাউন লিখলাম এইগুলা সবসময় স্যার, এগুলা সবসময় সিঙ্গুলার হয়, এগুলো সবসময় কি হয় স্যার? সিঙ্গুলার হয়। এগুলো সবসময় কি হয় স্যার? সিঙ্গুলার হয়। আমার সঙ্গে সব মুখস্থ করো। স্যার কি বলছে? আসিফ স্যার কি বলছে? এভরিওয়ান, এভরিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এনিথিং, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং। এগুলো সবসময় কি হয়েছে স্যার? সিঙ্গুলার। এগুলো সবসময় সিঙ্গুলার হয়, এগুলো সবসময় কি হয় স্যার? সিঙ্গুলার হয়। তাহলে এবার আসো, তাহলে সাবজেক্ট এখানে স্যার নাথিং আছে, তাহলে নাথিং সিঙ্গুলার প্লুরাল স্যার? নাথিং কি সিঙ্গুলার না প্লুরাল? নাথিং সিঙ্গুলার। নাথিং কি সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হয় না। তাহলে এটা কি হবে? ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হবে, তাহলে অ্যান্সার হবে কি স্যার? রিমেইনস। ওকে ফাইন। তাহলে নাথিং রিমেইনস নিউ ফরএভার, কোনো কিছু আজীবনের জন্য কি থাকে না? নতুন থাকে না। ফাইন, এতটুকু আমাদের ডান। এবার কি বলছে? দ্য সেম
ঠিক একই ব্যাপারটি এখানে দা সেম বলতে বলতে বোঝাচ্ছে একই ব্যাপারটি। কোন ব্যাপারটি? এই যে উপরে যা বলছে যে কোনো কিছুই যে কি থাকে না স্যার, আজীবন নতুন থাকে না, পুরাতন নতুনটা পুরাতন হয়, পুরাতনের জায়গায় নতুন আসে। দা সেম এই ব্যাপারটা, ঠিক সেই ব্যাপারটা আগে যেটা বলছি আমি এতক্ষণ, ঠিক একই ব্যাপারটা উই নোটিস ইন এন্টারটেনমেন্ট। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। নোটিস মানে কি? আমরা লক্ষ্য করি। সেম ব্যাপারটা আমরা লক্ষ্য করি। কোথায় লক্ষ্য করি? ইন এন্টারটেনমেন্ট, আনন্দের ক্ষেত্রে। এন্টারটেনমেন্ট কি? আনন্দ। এই আনন্দের জায়গায় আমরা সেম ব্যাপারটা লক্ষ্য করি। এখন নোটিস মানে কি স্যার? লক্ষ্য করা। এখন স্যার নোটিস ভার্বের কি হবে স্যার? আমাদের গ্যাপে দেওয়া আছে নোটিস, এখানে এই ভার্বের কি ফর্ম হবে? ওই যে বললাম না, এটা তো আমাদের কি প্রেজেন্ট, পুরা পেজটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বগুলো প্রেজেন্ট হবে, সুতরাং এটাও প্রেজেন্ট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হবে স্যার? V1। যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এটাও V1। সেম বিষয়টা আমরা লক্ষ্য করি। তাহলে V1 বলতে এখন আমরা দেখবো সাবজেক্ট প্লুরাল না সিঙ্গুলার। এই যে উই হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন উইকে সিঙ্গুলার না প্লুরাল? উই তো আমাদের প্লুরাল। উই আমাদের সিঙ্গুলার না প্লুরাল? উই মানে আমরা, সিঙ্গুলার না প্লুরাল? একের বেশি। আমরা মানে কি একের বেশি, একের বেশি হয় প্লুরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বের সঙ্গে অ্যাস বেস যুক্ত হয় কি হয় না? হয় না। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে অ্যাস বেস যুক্ত হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে অ্যাস বেস যুক্ত হয় না। তার মানে নোটিস নোটিসই হবে। সেম বিষয়টি যে এর আগে যে বলছে, কোন বিষয়টি? এর আগে যেটা বলা হয়েছে যে পুরাতন চেঞ্জ হয়ে নতুন আসে, পুরাতন চেঞ্জ হয়ে যেমন নতুন আসে, এই সেম বিষয়টি আমরা নোটিস করি, লক্ষ্য করি। কোথায় লক্ষ্য করি স্যার? এন্টারটেনমেন্টের ক্ষেত্রে, আনন্দের ক্ষেত্রে। এখানে বলছে, আচ্ছা ফাইন, অলসো ওল্ড অ্যান্ড ট্রেডিশনাল ফর্মস, বলতেছে ওল্ড পুরাতন এবং ট্রেডিশনাল। ট্রেডিশনাল ওয়াটার মানে হচ্ছে গতানুগতিক। গতানুগতিক মানে যেটা গতানুগতিক মানে গতানুগতিক চলে আসতেছে আগের থেকে, মানে আগের থেকে যেই ট্রেন্ডটা চলে আসতেছে এটাই হচ্ছে ট্রেডিশনাল। আগের থেকে যে ট্রেন্ড চলে আসতেছে এটাই কি স্যার? ট্রেডিশনাল। এই পুরাতন এবং গতানুগতিক যে ফর্মস আছে, ফর্ম মানে হচ্ছে ধরন, বোঝা গেছে? পুরাতন এবং গতানুগতিক যে ফর্মগুলো আছে এগুলো কি হচ্ছে স্যার? আর চেঞ্জড, পরিবর্তন হয়। এন্ড, এবার এন্ড এর পরে কি দেওয়া আছে স্যার? মডিফাই দেওয়া আছে। মডিফাই ভরপুর কি হবে স্যার? চেঞ্জ মানে পরিবর্তন, মডিফাইও মানে স্যার পরিবর্তন হওয়া। আর মডিফাই ওই পরিবর্তন, আমি এইখানে মডিফাই বলতে মডিফাই ওয়াটার মানে হচ্ছে পরিবর্তন হওয়া, তবে পরিবর্তন হয়ে বেটার কিছু হওয়া। চেঞ্জ মানে হচ্ছে, দেখো চেঞ্জ এবং পরিবর্তন দুইটা ওয়াটার মধ্যে তোমার মধ্যে পার্থক্য ঝামেলা হইতে পারে। চেঞ্জ ওয়াটার মানে হচ্ছে পরিবর্তন, পরিবর্তন। আবার মডিফাই মানে পরিবর্তন। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি স্যার? চেঞ্জ মানে পরিবর্তন, মডিফাই মানে পরিবর্তন। আর চেঞ্জ মানে পরিবর্তন মানে হচ্ছে যে এটা হচ্ছে অনলি পরিবর্তন। চেঞ্জ মানে হচ্ছে অনলি পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে বেটার কিছু ভালো হইতে পারে, আবার খারাপ হইতে পারে, মানে শুধু পরিবর্তন হবে। আর মডিফাই ওয়াটার মানে হচ্ছে পরিবর্তন হবে, তবে পরিবর্তন হয়ে বেটার হবে, ভালো কিছু হবে। বোঝা গেছে? মডিফাই মানে কি? যে পজিশনে আছে তার থেকে এটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে আরেকটু বেটার পজিশনে যাবে, এটাকে বলে মডিফাই। কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে কি বলতেছে? পুরাতন এবং গতানুগতিক যে ফর্ম ধরনগুলো আছে এগুলো চেঞ্জ হয় এবং কি মডিফাই হয়। এখন স্যার মডিফাইয়ের ফর্ম এখানে কি বসবে? এখন দেখো এখানে একটা মাঝখানে স্যার এন্ড দেওয়া আছে, দেখছো? এন্ড। এখন আমি বেসিক ক্লাসে করাইছিলাম যে এন্ড থাকলে এন্ডের ঠিক পূর্বে ভার্বের যেই ফর্ম হয়, এন্ডের ঠিক পরেও ভার্বের যে সেই ফর্ম। আমি আবার বলি, এন্ডের ঠিক পূর্বে, এই পূর্বেই ভার্বের যেই ফর্ম হয়, এন্ডের ঠিক পরে ভার্বের সেই ফর্ম হয়। এইটা আমি শিখেছিলাম আমার যে বেসিক ক্লাসে, ওটা ছিল তোমাদের মনে আছে কিনা? প্যারালালিজম একটা টপিক ছিল। প্যারালালিজম, প্যারালালিজম মানে কি স্যার? সমান্তরাল। প্যারালালিজম কি স্যার? সমান্তরাল, সমানে সমানে চলবে। অর্থাৎ যখন তুমি মাঝখানে এন্ড পাইবা, এন্ডের পূর্বে যদি V1 পরেও V1, এন্ডের পূর্বে V2 পরেও কি স্যার? V2, এন্ডের পূর্বে V3 পরেও V3, এটাকে বলে প্যারালালিজম। এখন দেখো স্যার, এই যে এন্ডের ঠিক পূর্বে এখানে এই যে ভার্ব, এখানে ভার্ব আছে V3, এটা ভার্বের স্যার V3 আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন বলবা স্যার এটা যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কেমনে বুঝবো স্যার এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম? এটা বুঝার ওয়ে কি স্যার? এটা বুঝার ওয়ে আছে, দেখো এই যে চেঞ্জের পূর্বে দেওয়া আছে আর, চেঞ্জের পূর্বে কি দেওয়া আছে স্যার? আর। আর তো অক্সিলারি ভার্ব। এখন দেখো, এই দেখো এটা ভালো করে বুঝে, ব্যাপারটা কিন্তু অনেকে বুঝবে না, ভালো করে বুঝো যে ভালো করেছে। এম ইজ আর, এম ইজ আর, এগুলো তো অক্সিলারি ভার্ব। এদের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্ব আইএনজি হয়। ভালো করে বুঝো, এটা তোমার টেন্সে পড়বা,
কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছো। যারা টেন্স পারো না তারা আমার ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, টেন্সের একটা ফ্রি ক্লাস দেওয়া আছে, ওইটা করে আসো, ঠিক আছে? টেন্সের একটা ফ্রি ক্লাস দেওয়া আছে, এটা করে আসবা। ওখানে খুব সুন্দর করে আমি টেন্সটা বুঝাই দিচ্ছি, খুব সুন্দর করে। ওই একটা ক্লাস যে ভালো করে বুঝতে পারবে তারা টেন্স নিয়ে জীবন সমস্যা হবে না। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতেছে এমিজারের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু এখানে কি স্যার এমিজারের পর এই যে আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে? হয় নাই। তার মানে স্যার এটা কি স্যার? এমিজারের পর ভার্বের সঙ্গে আইএনজি হয়, আবার এমিজার এটা ওয়াজও হইতে পারে, ওয়াজ অথবা ওয়ার। এমিজার ওয়াজের পর ভার্বের সঙ্গে আইএনজি হয়। আর যখন দেখবা এমিজার অথবা ওয়াজ ওয়ার, এমিজার ওয়াজের পরে একটা ভার্ব আছে, তার মানে আইএনজি নাই। এমিজার ওয়াজের পরে যে ভার্বটা আছে আইএনজি নাই, তার মানে এটা ভি3 আছে, অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে নাই। এমিজার ওয়াজার এরপরে যদি ভার্বের সঙ্গে আইএনজি হয়, তার মানে সেটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে নাই। এমিজার ওয়াজের পরে ভার্ব থাকলে, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটা কিসে থাকে স্যার? এটা অ্যাক্টিভে থাকে। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কোশ্চেন অ্যাক্টিভ। আর এমিজার ওয়াজার তারপরে কি স্যার? ভার্বের সঙ্গে আইএনজি নাই, তার মানে যদি ভার্ব আসে ভার্বের সঙ্গে আইএনজি নাই, তার মানে অবশ্যই ভার্ব 3 আছে। আর ভার্ব 3 মানে কি? এটা প্যাসিভে আছে স্যার, প্যাসিভে। কিসে আছে স্যার? এটা প্যাসিভে আছে, বুঝতে পারছো? এই দেখো এই যে আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি নাই, তার মানে চেঞ্জড, এটা ভি3 আছে, প্যাসিভে আছে। আচ্ছা, বুঝলাম। অর্থাৎ এন্ড এর পূর্বে যে ভার্ব এটা ভি3 আছে, তার মানে এন্ড এর পরে যে ভার্ব এটাও ভি3 হবে। যেহেতু প্যাসিভে ভি3 হয় না, প্যাসিভ ভি3 হয়, এটাও ভি3 এটাও ভি3। এখন মডিফায়ার ভি3 কি স্যার? মডিফাইড। আচ্ছা, বাই নিউ, বুঝতে পারতেছো যে মডিফাইড হয়। মডিফাইড কিসের দ্বারা মডিফাইড হয়? নতুন দ্বারা, বাই নিউ, নতুন দ্বারা। অ্যান্ড মডার্ন ফর্মস, আধুনিক ফর্মস অফ এন্টারটেনমেন্ট, আনন্দের আধুনিক যে ফর্মসগুলো আছে আমাদের এক কথায় আনন্দের আধুনিক যে ফর্মগুলো আছে এবং কি যে নতুন ফর্মগুলো আছে, এগুলো দ্বারা কি হয় স্যার? মডিফাইড হয়। বুঝতে পারছো? মাথায় কি ঢুকছে? আচ্ছা ফাইন, এতটুকু ডান। তাহলে পুরো সেন্টেন্সের মানে কি স্যার? আমি দেখো মানের মিনিং এর প্রতি আমি বেশি গুরুত্ব দিই। এর কারণটা কি? তুই মিনিং না বুঝলে আসলে যে কোনো গ্রামার টপিক পড়ো, এটা তোমার মাথায় থাকবে না। তো পুরো সেন্টেন্সের মানে কি বলতেছে? ওল্ড এন্ড ট্রেডিশনাল ফর্মস আর চেঞ্জড এন্ড মডিফাইড। বলতেছে পুরাতন এবং গতানুগতিক যে ফর্মসগুলো আছে, আনন্দ পাওয়ার, আনন্দ দেওয়ার যে পুরনো এবং গতানুগতিক ফর্মগুলো আছে, এগুলো চেঞ্জ হয়, মডিফাইড হয়। কিসের দ্বারা মডিফাইড হয়? নতুনের দ্বারা, বাই নিউ অ্যান্ড মডার্ন ফর্মস অফ এন্টারটেনমেন্ট। বা আনন্দের যে আধুনিক এবং নতুন ফর্মগুলো আছে, এই ফর্মগুলো দ্বারা চেঞ্জ হয়। আগের যে ফর্মগুলো আছে ওগুলো চেঞ্জ হয় কিসের দ্বারা? আধুনিক ফর্মগুলো দ্বারা। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? আচ্ছা ফাইন, এতটুকু ডান। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকগুলাই, মেনি অফ দেম মানে কি? তাদের মধ্যে অনেকগুলাই এক্সিস্ট ওয়াটার মানে হচ্ছে বিদ্যমান থাকা, এক্সিস্ট মানে কি? বিদ্যমান থাকা। তো তাদের মধ্যে অনেকগুলাই বিদ্যমান থাকে। আচ্ছা, এটা তো আমাদের ভি1 হবে, বুঝতে পারতেছে, আমাদের ভি1 হবে। এক্সিস্ট এখানে স্যার ভি1 হবে। কেন ভি1 হবে স্যার? ওই যে পুরো প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে, তো ভার্বটা প্রেজেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, তো এটা ভি1 হবে। এখন দেখো এই যে ভার্বটা, এটা ভি1 তো আমি বুঝলাম, কিন্তু এই ভার্বটা শুধু ভি1 না, এটা নেগেটিভে হবে স্যার, ভি1 নেগেটিভ হবে। এখন স্যার বলবো স্যার এটা যে নেগেটিভ হবে আমি কেমনে বুঝবো? দেখো এই সেন্টেন্স শেষে এনি লঙ্গার দেওয়া আছে, এই সেন্টেন্সের শেষে কি দেওয়া আছে? এনি লঙ্গার। মনে রাখবা, এটা মনে রাখবা। ধরো একটা সেন্টেন্সের শেষে স্যার এনি লঙ্গার দেওয়া আছে। কি দেওয়া আছে স্যার? এনি লঙ্গার। একটা সেন্টেন্সের শেষে এনি লঙ্গার দেওয়া আছে, তার মানে যে এই এর আগে যে সেন্টেন্সটা থাকবে, সেন্টেন্সের যে পার্টটা থাকবে, যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা অবশ্যই নেগেটিভ হবে। কোন একটা সেন্টেন্সে যখন তুমি এনি লঙ্গার পাইবা, সেন্টেন্সের শেষে কোন একটা সেন্টেন্সের শেষে যদি তুমি এনি লঙ্গার পাও, তখন ওই সেন্টেন্সে যে ভার্ব থাকবে, ভার্বটা নেগেটিভে হবে স্যার। যেমন ধরো হি ডাজ নট লিভ হেয়ার, এনি লঙ্গার। সে আর এখানে থাকে না। এনি লঙ্গার মানে হচ্ছে আর, এনি লঙ্গারকে বাংলা আমরা বলি আর। সে আর এখানে থাকে না। এই দেখো নেগেটিভ হয়ে গেছে, ডাজ নট লিভ। এখন পরীক্ষা কিভাবে থাকে স্যার? যে এইভাবে, মানে এর আগের প্রশ্নটা কিভাবে দেওয়া আছে জানো? এভাবে দেওয়া আছে হি
ড্যাশ লিভ হেয়ার এনি লঙ্গার, এটা এইভাবে দেওয়া আছে। এখন তাহলে আমি কি বলবো স্যার, আমি যেহেতু সেন্টেন্স শেষে কি দেওয়া আছে, এনি লঙ্গার দেওয়া আছে, তার মানে ভাবটা নেগেটিভ হবে। তো এটা তো V1 না, V1 এর নেগেটিভ কি মনে আছে? আমি বলছিলাম V1 এর নেগেটিভ কি, ডু নট বা ডাজ নট প্লাস V1। V1 এর নেগেটিভ কি, ডু নট বা ডাজ নট প্লাস V1। স্যার নেগেটিভ কেন হবে? কারণ সেন্টেন্স শেষে এনি লঙ্গার দেওয়া আছে। সেন্টেন্স শেষে এনি লঙ্গার থাকলে নেগেটিভ হয়। তাহলে V1 এর নেগেটিভ ডু নট বা ডাজ নট প্লাস V1, তাহলে आंसर কি হবে? হি এর সঙ্গে বসবে ডাজ নট, হি ডাজ নট লিভ হেয়ার এনি লঙ্গার। আমার কথাই বোঝা গেছে। ঠিক একই কারণে যেহেতু সেন্টেন্স শেষে এখানে এনি লঙ্গার দেওয়া আছে, এটা নেগেটিভ হবে, V1 এর নেগেটিভ। তাহলে কি হবে স্যার? ডু নট বা ডাজ নট প্লাস V1। আমরা দেখবেন ডু নট না ডাজ নট, সাবজেক্ট এখানে কে? সাবজেক্ট এখানে কে? সাবজেক্ট এখানে হচ্ছে মেনি। তার মেনি কেন সাবজেক্ট? এই যে অফ, অফ আছে, অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। তো মেনি তো অনেকে মানে প্লুরাল, তাহলে কি নিব স্যার? ডু নট। তাহলে ডু নট কি হবে স্যার? এক্সিস্ট, ডু নট এক্সিস্ট। মেনি অফ দেম ডু নট এক্সিস্ট এনি লঙ্গার, মানে এই যে পুরাতন যে ট্রেডিশনাল যে রুলসগুলো আছে, ফর্মসগুলো আছে, রীতিনীতি আছে, এই ফর্মস বা ধরনগুলো আর এখানে কি করে না বলতো? আর এক্সিস্ট করে না, আর বিদ্যমান নাই। মানে আমাদের সমাজে ট্রেডিশনাল যে রুলসগুলো আছে, গতানুগতিক পুরান যে রুলসগুলো আছে, পুরান যে এন্টারটেনমেন্টের যে পুরান ধরনগুলো আছে, সেই ধরনগুলো আর এখানে কি নাই স্যার? এক্সিস্ট করতেছে না, আর বিদ্যমান নেই, আর চলমান নেই। এক্সিস্ট মানে বিদ্যমান থাকা, চলমান থাকা, আর চলমান নেই। ফাইন, বুঝলাম, এতটুকু ডান। টুডে আজ বা আজকাল বা বর্তমানে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট হ্যাভ সুপারসিডেড রেডিও। এবার একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে, বর্তমানে টিভি চ্যানেলস এবং স্যাটেলাইট কি করছে স্যার? স্যাটেলাইট হ্যাভ সুপারসিডেড। সুপারসিডেড মানে হচ্ছে স্যার সরিয়ে দেওয়া। সুপারসিডেড মানে হচ্ছে সরিয়ে দেওয়া। সুপারসিডেড মানে কি? সরিয়ে দেওয়া, মানে সরিয়ে দিয়ে জায়গা দখল করা, এটাকে বলে সুপারসিডেড। সরাই দিয়ে জায়গা দখল করা, কথাই বোঝা গেছে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন এটা রিমোট, এটা হচ্ছে আমাদের কি কলমটা এখানে আছে, এটা পুরাতন। এখন যে নতুন আসতেছে, নতুন এসে ওরে বাইরে বাইরে বার করে দিছে, বার করে তার জায়গাটা দখল করছে, এটাকে বলা হয় সুপারসিডেড। পুরাতনকে বের করে দিয়ে নতুনটা যখন স্থান করে নেয়, এটাকে বলা হয় সুপারসিডেড। জায়গা করে নেওয়া অথবা সরিয়ে দেওয়া আর কি। তাহলে কি বলতেছে? বর্তমানে টিভি চ্যানেলস আর কি রেডিও স্যার হ্যাভ সুপারসিডেড, জায়গা সরিয়ে দিচ্ছে। কাকে সরিয়ে দিচ্ছে স্যার? রেডিওকে। এখন আগে দেখো, আগে কিন্তু অনেক মানুষ রেডিও শুনতো, রেডিও, হ্যাঁ, তার রেডিও খুব বেশি প্রচলন ছিল। এখনকার রেডিও আছে নাই। তাহলে এই রেডিওর জায়গা কে দখল করে নিছে? টিভি এবং স্যাটেলাইট দখল করে নিছে। সিমিলারলি মানে কি বলতো? একইভাবে ব্যান্ড এন্ড পপ মিউজিক, ব্যান্ড আমরা যে ব্যান্ড সঙ্গীত শুনি এবং পপ মিউজিক যে শুনি, পপ মিউজিক, ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক রিপ্লেস আওয়ার পপুলার ওল্ড সংস। তাহলে কি বুঝছে স্যার? আগে মানেটা বুঝি, তারপর আমি রাইটিং ভাবটা শিখাই। বলতেছে যে টিভি চ্যানেল এবং স্যাটেলাইট যেমন কি করছে, রেডিও জায়গা দখল করে নিছে, রেডিওকে সরাই দিয়ে রেডিও জায়গা দখল করে নিছে, ঠিক তেমন ভাবে ব্যান্ড এবং পপ মিউজিক কি করছে, আমাদের যেই জনপ্রিয় যে পুরাতন যে গানগুলো আছে, এই জনপ্রিয় পুরাতন গানগুলোকে সরাই নিয়ে ওই জায়গায় ব্যান্ড এবং পপ মিউজিক ওই জায়গাটা দখল করছে। ফাইন, বুঝলাম। এবার গ্যাপে কি বসবে স্যার? এখন এখানে গ্যাপে দেওয়া আছে রিপ্লেস। এখন রিপ্লেসের কি ফর্ম বসবে? এখন দেখো এই সেন্টেন্সে এই যে এন্ড আছে না এখানে, এই সেন্টেন্সে এন্ডের যে এই যে এন্ড ভার্বটা আছে, এন্ড ভার্বের যে আগের যে এন্ডের পূর্বে যে ভার্বটা দেওয়া আছে, এই যে এন্ডের পূর্বে যে ভার্বটা দেওয়া আছে, এটা স্যার এই যে হ্যাভ সুপারসিডেড, এটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। বুঝতে পারতেছো? এন্ডের আগে যে ক্লজটা দেওয়া আছে, এই ক্লজটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। একটু আবার একটু মিনিং বুঝো, যে বর্তমানে টিভি চ্যানেল এবং স্যাটেলাইট হ্যাঁ কি করছে স্যার? জায়গা দখল করেছে। এটা এই যে জায়গা দখল করেছে, হ্যাভ সুপারসিডেড, সরিয়ে দিয়েছে রেডিওকে, হ্যাভ সুপারসিডেড, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে। তো তারা যেমন রেডিওকে সরিয়ে দিয়ে জায়গা দখল করছে, হ্যাভ সুপারসিডেড, হ্যাভ প্লাস V3, ঠিক তেমন ব্যান্ড এবং মিউজিক কি করছে? হ্যাভ রিপ্লেসড। এই দুইটা যেমন কি করছে? হ্যাভ সুপারসিডেড, আর এই দুইটা কি করছে? হ্যাভ রিপ্লেসড। ব্যাপারটা কি বুঝতে পারছো? কোন দুইটা বলো তো? এই যে টিভি চ্যানেল এবং স্যাটেলাইট, এই দুইটা কি করছে? হ্যাভ সুপারসিডেড করছে, কাকে? রেডিওকে। আর এখানে ব্যান্ড এবং পপ মিউজিক কি করছে? হ্যাভ রিপ্লেসড। কথা কি বুঝতে পারতেছো? এই যেহেতু প্লুরাল, ব্যান্ড এবং পপ মিউজিক প্লুরাল, তার মানে কি হবে স্যার? হ্যাভ রিপ্লেসড।
আচ্ছা, হ্যাভ রিপ্লেসড জায়গা দখল করেছে। কার জায়গা দখল করেছে? যেহেতু ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক, দেখো অ্যান্ড দ্বারা যখন দুইটা সাব যুক্ত হয়েছে, মাঝখানে এখানে অ্যান্ড আছে, অ্যান্ড দ্বারা এখানে কি কি যুক্ত হয়েছে স্যার? এই যে ব্যান্ড এবং পপ মিউজিকে দুইটা যোগ হয়েছে, তার মানে এটা প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব তো প্লুরাল হয়, হ্যাভ, হ্যাজ হবে না, হ্যাভ হবে। ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক হ্যাভ রিপ্লেসড আওয়ার পপুলার ওল্ড সং। আচ্ছা ফাইন, একটু বুঝলাম। তারপর বলছে ফুটবল ড্যাশ ইটস আপিল ডে বাই ডে। এখন দেখো এতটুকু আমাদের ডান, কিন্তু এবার এখান থেকে আমরা শুরু করব। আচ্ছা ফাইন, এবার আসে ফুটবল বলছে, ফুটবল, তারপর এখানে গ্যাপে দেওয়া আছে লস ইটস আপিল। আচ্ছা আপিল মানে কি স্যার? এই আপিল ওয়াটার মানে হচ্ছে আকর্ষণ, আপিল ওয়াটার মানে কি আকর্ষণ। তারপর বলতেছে ডে বাই ডে, এই দেখো এখানে ডে বাই ডে আছে, দেখছো ডে বাই ডে হচ্ছে আমাদের ক্লু। মনে আছে তোমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়াইছিলাম, ডে বাই ডে সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মনে আছে? নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, ডে বাই ডে, এট প্রেজেন্ট, এগুলো মনে আছে? যে সেন্টেন্সে যখন ডে বাই ডে থাকে তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাহলে কি হবে স্যার? এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে ফুটবলের সঙ্গে কি হবে স্যার? এমিজার, কি হবে স্যার? ইজ লুজিং। ফুটবল ইজ লুজিং, ফুটবল হারাচ্ছে, ইটস অ্যাপিল, তার আকর্ষণ। না আগে কিন্তু মানুষের ফুটবলের প্রতি যেমন ক্রেজ আছে, এখন আছে ততটা নাই, কমে গেছে। তো ফুটবল তার আপিল বা আকর্ষণটা হারাচ্ছে ডে বাই ডে, দিন দিন। ডে বাই ডে মানে কি? দিন দিন, দিন দিন ফুটবল তার আকর্ষণটা হারাচ্ছে। ক্রিকেট অ্যান্ড আদার গেমস, ক্রিকেট এবং অন্যান্য গেমগুলা ড্যাশ বিকাম মোর অ্যান্ড মোর পপুলার। ক্রিকেট এবং দেখো ফুটবল তার আকর্ষণটা হারাচ্ছে ওই জায়গায়, ক্রিকেট এবং অন্যান্য গেমগুলো কি করতেছে? বিকাম, এই বিকাম মানে হওয়া, কি হচ্ছে স্যার? মোর অ্যান্ড মোর পপুলার, জনপ্রিয় হচ্ছে। তাহলে বুঝতে পারতেছো, ফুটবল তার আপিল আকর্ষণ হারাচ্ছে, ক্রিকেট এবং আদার গেমগুলো জনপ্রিয় হচ্ছে বা জনপ্রিয় হয়েছে, এটাও বলা যায়। তার মানে এই জায়গায় স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করা যায়, আমরা বলতে পারি আর, এখানে আর বিকামিং, আর বিকামিং দিলে হবে। তবে কেউ যদি বলে স্যার হ্যাভ বিকাম দিব, তাও হবে, হ্যাভ বিকাম। ফুটবল তার আপিল বা আকর্ষণ হারাচ্ছে, আর ক্রিকেট এবং অন্যান্য গেমগুলো কি ওই জায়গাটা দখল করে নিচ্ছে, আরো বেশি পপুলার হচ্ছে। ফুটবল হারাচ্ছে আর ওরা পপুলার হচ্ছে, ফুটবল তার আপিল হারাচ্ছে আর ওরা পপুলার হচ্ছে। বুঝতে পারতেছো? ফাইন। তাহলে ক্রিকেট এন্ড আদার গেমস আর বিকামিং, অথবা কেউ যদি হ্যাভ বিকাম দো তাও হবে, সমস্যা নাই, মোর এন্ড মোর পপুলার, আরো বেশি জনপ্রিয় হচ্ছে। আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট, বলছে আমাদের ধারণা অ্যাবাউট দ্য পপুলারিটি, অ্যাবাউট মানে সম্পর্কে, জনপ্রিয়তা সম্পর্কে। পপুলারিটি মানে কি বলতো? জনপ্রিয়তা। জনপ্রিয়তা কিসের জনপ্রিয়তা? এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানে কি? যেগুলো করে আমরা আনন্দ পাই। এই যে এন্টারটেনমেন্টের জনপ্রিয়তা সম্পর্কে আমাদের যে ধারণা, এন্টারটেনমেন্টের জনপ্রিয়তা সম্পর্কে আমাদের যে ধারণা, অলসো কি পরিবর্তন হয়েছে না? অলসো, তাহলে স্যার কিসের পরিবর্তন হয়েছে? তাহলে কি হবে স্যার? পরিবর্তন হয়েছে। আচ্ছা দেখো, কোনো কিছু হয়েছে, কোনো কিছু ঘটেছে, কোনো কিছু করেছে, এরকম হইলে হ্যাভেস প্লাস ভিতরি হয়, এটা মনে রাখবা। কোনো কিছু হয়েছে, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, সে গিয়েছে, হি হ্যাজ গন, আমি হেসেছি, আই হ্যাভ লাফড, রাইট, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। কোনো কিছু করেছে, কোনো কিছু ঘটেছে, এরকম বোঝাইলে হ্যাভেস প্লাস ভিতরি হয়। তো এটার মানে কি বলতেছে? জনপ্রিয় এন্টারটেনমেন্ট অ্যান্ড আনন্দের জনপ্রিয়তার ধারণা সম্পর্কে আমাদের কি, সরি, আনন্দের জনপ্রিয়তা সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হয়েছে, অথবা হচ্ছে দিলে হবে, সমস্যা নেই, বাট হয়েছে দিলে হবে, সমস্যা নাই। এখন আমার সাবজেক্ট কি এখানে? স্যার সাবজেক্ট হচ্ছে, এই দেখো আওয়ার আইডিয়া হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন অনেকে বলবা স্যার আওয়ার আইডিয়া সাবজেক্ট কেন? এত বড়, এই যে দেখো, এই যে ভার্ব, এই ভার্বের পূর্বে অনেকগুলো ওয়ার্ড আছে, আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো। এখানে কোনটা সাবজেক্ট? এখানে মনে রাখবা, আমি বলছিলাম প্রেপোজিশনের পূর্বেরটা সাবজেক্ট। এই যে ফুল সেন্টেন্সটা, এই ফুল সেন্টেন্সটা মানে এই যে ফুল অংশটা, এই যে ভার্ব চেঞ্জ হচ্ছে, ভার্বের পূর্বে যে পুরোটা অংশ দেওয়া আছে, এই পুরোটা অংশের মধ্যে কোনটা সাবজেক্ট? পুরোটাই সাবজেক্ট না, আমি বলছি প্রেপোজিশনের পূর্বেরটা সাবজেক্ট। এখন অনেকে বলবা স্যার এই যে অফ তো আমাদের প্রেপোজিশন, অ্যাবাউট তো আমাদের প্রেপোজিশন, অফ আমাদের প্রেপোজিশন, অ্যাবাউট প্রেপোজিশন, তাহলে কোনটা সাবজেক্ট? মনে রাখবা, যখন অনেকগুলো প্রেপোজিশন থাকে তখন প্রথম প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। যখন অনেকগুলো প্রেপোজিশন থাকে, যে এখানে একটা প্রেপোজিশন, এখানে আরেকটা প্রেপোজিশন, অনেকগুলো প্রেপোজিশন থাকলে প্রথম যে প্রেপোজিশন অ্যাবাউট, দেখছো
এই প্রথম প্রেপোজিশন পূর্বেরটা সাবজেক্ট, তার মানে আওয়ার আইডিয়া হচ্ছে সাবজেক্ট, আইডিয়া তো আমাদের সিঙ্গুলার, তাহলে কি হবে স্যার? হ্যাজ চেঞ্জড। আচ্ছা ফাইন, এখানে ইজ চেঞ্জিং দিলে হবে, সমস্যা নাই। আচ্ছা, উই হ্যাভ স্টার্টেড লুকিং আপন আওয়ার ফর্মস অফ অল। আচ্ছা, উই হ্যাভ স্টার্টেড, আমরা শুরু করেছি, লুকিং আপন, লুকিং আপন, দেখতে, কি দেখতে স্যার? আওয়ার ফর্মস, আমাদের ধরনগুলা, অফ অল লাইফ ইন আ ওয়ে। আচ্ছা বাস ফাইন, অফ লাইফ ইন আ নিউ ওয়ে। আচ্ছা ফাইন, হ্যাঁ, এটা পড়ে স্যার মানে কি? আমাদের যে টোটাল যে জীবন ব্যবস্থা আছে, মানে আমরা যে এখন বসবাস করতেছি, আমাদের একটা জীবন ব্যবস্থা আছে না? সকাল ঘুম থেকে উঠি, খাই দাই, খাওয়া দাওয়া, তারপরে কাজ টাজ করি, রাতে ঘুমাইতে যাই, এই যে টোটাল যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার উপর আমরা এই জীবন ব্যবস্থাকে আমরা এখন একটা নতুন ভাবে দেখা শুরু করছি। আগে জীবন ব্যবস্থাকে যেভাবে দেখা হইতো, সমস্ত কিছু আমাদের জীবনের সবকিছুকে যেভাবে দেখা হইতো, এখন আমরা আর সেভাবে দেখি না। আমরা ওই ব্যবস্থার ওই ব্যাপারটাকে আমরা এখন নতুন ভাবে দেখি। ফাইন, বুঝতে পারতেছো? অ্যান্ড এবং ড্যাশ হ্যাবিচুয়েটেড টু ইট। হ্যাবিচুয়েটেড মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। এই যে হ্যাবিচুয়েটেড, এর মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া। হ্যাবিচুয়েটেড মানে কি? অভ্যস্ত হওয়া। এর মানে কি স্যার? এবং এটার উপর অভ্যস্ত হচ্ছি, এটার উপর অভ্যস্ত হচ্ছি। আমাদের টোটাল জীবন ব্যবস্থার উপর আমাদের যে এখন দৃষ্টিভঙ্গি, সেটা অর্থাৎ এই ব্যাপারটাকে আমরা এখন নতুনভাবে দেখতেছি, এবং এইটার প্রতি এখন আমরা কি হচ্ছে বলতো? অভ্যস্ত হচ্ছি, হ্যাবিচুয়েটেড হচ্ছি, এখনো হচ্ছি। তাহলে কি হবে স্যার? যেহেতু সাবজেক্ট এখানে কি স্যার? সাবজেক্ট এখানে উই হচ্ছে সাবজেক্ট, তাহলে কি হবে স্যার? আর গেটিং, এটা কন্টিনিউয়াস হবে মিনিং অনুযায়ী, ঠিক আছে? আর গেটিং হ্যাবিচুয়েটেড, আমরা অভ্যস্ত হচ্ছি টু ইট, এটার প্রতি। ফাইন, একটু টাইম লাগলো, কিছু করার নাই, যেহেতু একটু জটিল প্যাসেজ, বুঝতে টাইম লাগবেই। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের রাজশাহী বোর্ড 2025 ডান, আশা করি বুঝছো। কতক্ষণ লাগলো? 32 মিনিট লেগে গেছে একটা কোয়েশ্চেন। ওয়াও। আচ্ছা ভাই, আমরা নেক্সটে যাই। নেক্সটে। আচ্ছা, এটা স্যার সিলেট বোর্ড 2025 এর কোয়েশ্চেন। দেখো কি বলছে। ফেস্টিভালস মানে হচ্ছে উৎসব। আচ্ছা, আমরা দেখি এই প্যাসেজটা প্রেজেন্টে না পাস্টে আছে। মানে তোমার প্রথম কাজই হচ্ছে স্যার, দেখবা যে প্যাসেজটা কি প্রেজেন্টে না পাস্টে আছে, তাহলে তোমার 50% প্রবলেম ডান। এখন দেখো, এই প্যাসেজটা স্যার ফেস্টিভালস নিয়ে, উৎসব নিয়ে বলা, যে এখানে ফেস্টিভালসের কথা বলা আছে, এই পুরো প্যাসেজটা হচ্ছে ফেস্টিভালস নিয়ে বলা আছে, বুঝছো? মানে ফেস্টিভ্যাল মানে উৎসব আমরা আগে কিভাবে পালন করতাম, এখন কিভাবে পালন করি, জেনারেশন কিভাবে উৎসব ডিফারেন্ট হয়, মানে পুরো প্যাসেজটা হচ্ছে উৎসব নিয়ে, স্পেসিফিক টপিক নিয়ে। কি নিয়ে স্যার? আমাদের স্পেসিফিক টপিক নিয়ে, সেটা হচ্ছে স্যার উৎসব। স্পেসিফিক টপিক নিয়ে যখন ব্যাখ্যা দেওয়া হবে, তখন ভার্বগুলো প্রেজেন্ট হয়। আবার আমি বলছিলাম, দেখবা যে অন্য যে ভার্বগুলো আছে এই প্যাসেজের, সেই ভার্বগুলো কি প্রেজেন্ট না পাস্ট? ধরো এই প্যাসেজে যে ভার্বগুলো দেওয়া আছে গ্যাপে, এই গ্যাপ ছাড়া যে অন্য যে ভার্বগুলো আছে, এই যেখানে একটা ভার্ব পেলাম আর, এটা প্রেজেন্টে দেওয়া আছে। এখানে দেওয়া আছে কন্টিনিউ, এটা প্রেজেন্টে দেওয়া আছে। এখানে স্যার হ্যাভ, এটা প্রেজেন্টে দেওয়া আছে। দেখি আর কি পাই। আচ্ছা টাইম, তারপরে স্যার মোটামুটি চলবে। তো যে কটা আমি ভার্ব আন্ডারলাইন করলাম, দেখো এই ভার্বগুলা প্রেজেন্টে দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে এই পুরো প্যাসেজটা স্যার প্রেজেন্ট টোনে আছে। কি টোনে আছে স্যার? প্রেজেন্ট। এই পুরো প্যাসেজটা প্রেজেন্টে তো টোনে আছে, তার মানে প্যাসেজের ম্যাক্সিমাম ভার্বগুলো প্রেজেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। চলো এবার আমরা কোশ্চেন সলভ করি। কি বলছে দেখো তো। ফেস্টিভালস, তারপর এখানে বি দেওয়া আছে, কমন টু অল সোসাইটিস এন্ড কালচারালস। বলছে উৎসব হলো কমন, সাধারণ, টু অল সোসাইটিস, সকল সমাজে, এবং কালচার, সংস্কৃতিতে। এই পৃথিবীর যত সংস্কৃতি আছে, কালচার আছে, সমাজ আছে, সকল সমাজে এবং সংস্কৃতিতে উৎসবটা খুবই একটা কমন ব্যাপার। সকল সমাজে কি করে? তারা উৎসব পালন করে। সকল সোসাইটি, সকল কালচারে কি হয়? উৎসব পালন হয়। ফাইন না? আচ্ছা, বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। এখন স্যার কি হবে স্যার? এখন দেখো, এখানে গ্যাপ দেওয়ার পরে একটা অপশন দেওয়া আছে বি। আমি বলছিলাম যদি বি দেওয়া থাকে, যদি অপশনে আমাদের বি দেওয়া থাকে, গ্যাপের পরে ব্র্যাকেটে আমাদের বি দেওয়া থাকে অপশন হিসেবে, তখন বি কি হয়ে যায় স্যার? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অথবা ক্ষেত্র বিশেষে এটা শুড বিও হইতে পারে, আবার এটা উইল বিও হইতে পারে, হ্যাঁ, অনেক কিছু হইতে পারে। তবে
ম্যাক্সিমাম টাইম এম ইজ আর ওয়াজ আর এটাই হয়। যখন গ্যাপে বি দেওয়া থাকবে তখন কি হবে স্যার, এম ইজ আর ওয়াজ এরই 99% ক্ষেত্রে অ্যান্সার হয়। আচ্ছা এখন কি বলতেছে ফেস্টিভ্যালস, তাহলে স্যার বি কি হবে স্যার, এম ইজ আর ওয়াজ আর। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তার মানে কি হবে না স্যার, ওয়াজ আর হবে না, এম ইজ আর হবে। তাহলে কি হবে স্যার, এম ইজ আর। কোনটা হবে স্যার? এখন দেখবো তো সাবজেক্ট না, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। যে ফেস্টিভ্যালস এখানে লাগছে লাস্টে একটা এস দেওয়া আছে, তার মানে সাবজেক্ট এটা প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে বি কি হয়ে যাবে স্যার, আর। তাহলে ফেস্টিভ্যালস উৎসব সমূহ হলো কমন টু অল সোসাইটিস এবং কালচারস। তার মানে কি, সকল সমাজে এবং সংস্কৃতিতে উৎসবটা খুব কমন, সকল সমাজ এবং সংস্কৃতিতে উৎসব দেখা যায়। আচ্ছা ফাইন, এটা হবে আর, আর কমন টু অল সোসাইটিস অ্যান্ড কালচারস। উইথ দ্য চেঞ্জেস অফ, চেঞ্জ মানে পরিবর্তন, পরিবর্তনের সাথে, উইথ মানে হচ্ছে সাথে, পরিবর্তনের সাথে, কিসের পরিবর্তনের সাথে, অফ সোশ্যাল, সোশ্যাল মানে কি বলতো, সামাজিক, সামাজিক অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচারস, এবং অর্থনৈতিক যে স্ট্রাকচার, অর্থনৈতিক স্ট্রাকচার এবং সামাজিক স্ট্রাকচারের পরিবর্তনের সাথে সাথে সাথে, মানে আমার দেখো সময়ের বিবর্তনে, সময়ের বিবর্তনে আমাদের কিন্তু ধরো 100 বছর আগে আমাদের যেই অর্থনৈতিক এবং সামাজিক স্ট্রাকচার ছিল, কাঠামো ছিল, বর্তমানে কিন্তু সেই সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো নাই, সেই কাঠামোর অনেক পরিবর্তন হয়েছে। এখানে তাই বলতেছে সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সাথে সাথে দ্য নেচার অফ ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালসের আচরণ বা প্রকৃতি, ফেস্টিভ্যালসের ধরন, উৎসবের ধরন বা প্রকৃতি অলসো কি স্যার, পরিবর্তন হয়, চেঞ্জ। এর মানে কি স্যার, অর্থাৎ সমাজ এবং সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে উৎসবের ধরনের পরিবর্তন হয়। এখন যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে তার মানে এই যে চেঞ্জ এটা V1 হবে স্যার। কেন V1 হবে? কারণ ফুল প্যাসেজটা কোন টোনে আছে স্যার, প্রেজেন্ট টোনে আছে, ফুল প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে, বোঝা গেছে? তো প্যাসেজটা প্রেজেন্ট টোনে হলে ভার্বটা V1 হয়, তার মানে এই চেঞ্জ এটা V1 হবে। এখন দেখবো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। এখন সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সাবজেক্ট কিন্তু আমাদের প্লুরাল না, সাবজেক্ট আমাদের সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? দেখো এই যে আমাদের গ্যাপ, এই গ্যাপের পূর্বে কি দেওয়া আছে স্যার, যে দ্য নেচার অফ ফেস্টিভ্যালস, এই যে কমার আগেটা চিন্তা করার দরকার নেই, কমার পরে কি দেওয়া আছে, দ্য নেচার অফ ফেস্টিভ্যালস। তো আমি বলছিলাম যে প্রেপোজিশন থাকলে, যে অফ হচ্ছে আমাদের প্রেপোজিশন, তাই না? অফ কি আমাদের প্রেপোজিশন। তো প্রেপোজিশন থাকলে প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। তো প্রেপোজিশন অফ এর আগে কি আছে, নেচার, নেচার আমাদের সাবজেক্ট। নেচার আমাদের সিঙ্গুলার না প্লুরাল স্যার? সিঙ্গুলার। তো নেচার যেহেতু সিঙ্গুলার তাই ভার্বের সঙ্গে এস বেস যুক্ত হবে, তাই आंसर হবে চেঞ্জেস। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বেস যুক্ত হয়, তাহলে চেঞ্জেস। ওকে ফাইন, দ্য নেচার অফ ফেস্টিভ্যালস অলসো চেঞ্জেস। তার মানে সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর পরিবর্তনের সাথে সাথে, সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে উৎসবের ধরনও চেঞ্জ হয়। স্বাভাবিক যে 100 বছর আগে উৎসবের ধরন যেমন ছিল, এখন কি উৎসবের ধরন সেম? চেঞ্জ হয়েছে না, পরিবর্তন হয়েছে না, এটাই। আচ্ছা ফাইন, এটুকু আমরা বুঝলাম। তারপর কি বলছে? আচ্ছা, বাট কিন্তু সাম ফেস্টিভ্যালস, কিছু উৎসব আর সো ডিপলি, কিছু উৎসব আর ডিপলি, ডিপলি মানে গভীরভাবে। আচ্ছা এখানে দেওয়া আছে রুট। আচ্ছা ফাইন, রুট মানে ওটা হচ্ছে নিহিত, স্থায়িত্ব। কিছু ফেস্টিভ্যালস আছে, এই ফেস্টিভ্যালগুলো খুব গভীরভাবে নিহিত থাকে, বুঝা গেছে? মানে কানেক্টেড থাকে। মানে ধরো আমরা আমাদের যে ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালসগুলো কি, যেমন ধরো ঈদুল ফিতর, ঈদুল আজহা, বা তোমার যারা নন মুসলিম আছে, হিন্দু, তাদের আছে তোমার দুর্গাপূজা, কথার কথা, বা খ্রিস্টানদের জন্য বড়দিন। এখন এই যে আমাদের সঙ্গে এই ফেস্টিভ্যালগুলো কি আমাদের সঙ্গে খুব ডিপলি রুটেড, ডিপলি কানেক্টেড, ডিপলি কানেক্টেড। আমার কথা বলি না যে এটা আমার সঙ্গে খুব ডিপলি কানেক্টেড, ডিপলি কানেক্টেড, তাহলে ডিপলি রুটেড, ডিপলি রুটেড, বোঝা গেছে? আবার আমি যদি এভাবে বুঝাই, দেখো এখানে দেওয়া আছে কি আর। এখন আমরা জানি এম ইজ আর এর পরে দুইটা ফর্ম হয়, তাই না? যে যখন কোন একটা সেন্টেন্সে এম ইজ আর, তারপর কি থাকবে স্যার, ওয়াজ ওয়ার থাকবে। কি থাকবে স্যার? এম ইজ আর, ওয়াজ ওয়ার থাকবে। ভালো করে বুঝো, যদি এটা অনেকবার বুঝেছে আবার বোঝাই। কোন একটা সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ থাকলে, এম ইজ আর ওয়াজ থাকলে তারপরে যে ভার্ব আসবে, ওই ভার্বের সঙ্গে আইএনজি হতে হবে অথবা এই ভার্বটা ভিতরি হবে। এই দুইটা অপশন আছে।
যখনই দেখবা যে যে গ্যাপ দেওয়া থাকবে বা এই গ্যাপের পূর্বে যে ভার্ব এগুলো যদি অ্যামিজার থাকে ওয়াজার থাকে, অ্যামিজার থাকে ওয়াজার থাকে, তখন এই ভার্বটা হয়তো আইএনজি অথবা ভিতরি হবে। এখন আইএনজি কখন হবে? যখন সাবজেক্টটা মনে আছে, আইএনজি মানে এটা অ্যাক্টিভে আছে। আইএনজি মানে কি? সেন্টেন্সটা কিসে থাকবে স্যার? অ্যাক্টিভে থাকবে, সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকবে। আর ভিতরি মানে কি? সেন্টেন্সটা প্যাসিভে থাকবে স্যার। এখন যখন অ্যাক্টিভ প্যাসিভ কেমনে চিনা মনে আছে? সাবজেক্ট কাজটা করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজটা না করলে প্যাসিভ। সাবজেক্ট কাজটা করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজটা না করলে প্যাসিভ। আমরা একটু চেক আউট করে নিব, দেখবো সাবজেক্ট কাজটা করে না। এখন এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে সাম ফেস্টিভ্যালস। এখন সাম ফেস্টিভ্যালস কি কোনো কিছু করতে পারে? এই সাবজেক্ট হচ্ছে সাম ফেস্টিভ্যাল। সাম ফেস্টিভ্যাল কোনো কিছু করতে পারে? কিছু উৎসব। উৎসব কি নিজে কোনো কিছু করতে পারে? না, উৎসব তো নিজে কোনো কিছু করতে পারে না। তার মানে সেন্টেন্সটা সাবজেক্ট এই কাজটা কিছু করতে, সাবজেক্ট যেহেতু কোনো কিছু করতে পারে না, তার মানে এটা প্যাসিভে আছে। সাবজেক্ট যদি জি সাম ফেস্টিভ্যালস হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট কোনো কিছু করতে পারে না, সাবজেক্ট কোনো কিছু করতে পারে না, সাম ফেস্টিভ্যালস কোনো কিছু করতে পারে না, তার মানে এটা প্যাসিভে আছে। আর প্যাসিভে থাকলে অ্যামিজারের পরে ভিতরি হয়, তাহলে রুট কি হবে স্যার? রুটেড। কিছু ফেস্টিভ্যালস আছে যেগুলো ডিপলি রুটেড, ডিপলি কানেক্টেড। আচ্ছা, ইন দি সোশ্যাল অর্গানিজম, সামাজিক ব্যবস্থায়, বোঝা গেছে? সামাজিক কাঠামোতে। এই অর্গানিজম মানে হচ্ছে কাঠামো, বোঝা গেছে? কিছু ফেস্টিভ্যালস আছে যেগুলো সামাজিক কাঠামোর সঙ্গে ডিপলি রুটেড, এগুলো চেঞ্জ হয় না। যেমন ঈদুল ফিতর, এটা কি ফিতর চেঞ্জ হয়ে যাবে? ঈদুল ফিতর বাদ দিতে পারবো আমরা? পারবো না। এগুলো আমাদের সঙ্গে খুব ডিপলি কানেক্টেড, ডিপলি রুটেড। দ্যাট যে দে কন্টিনিউ, তারা চলতে, দে কন্টিনিউ টু এন্টারটেন, তারা এন্টারটেইন করতে থাকে, আনন্দ দিতে থাকে, ফ্রম জেনারেশন টু জেনারেশন, জেনারেশন থেকে জেনারেশন। আমরা যখন ঈদুল ফিতর উৎসব পালন করি, তার মানে কি? এই যে ঈদুল ফিতর উৎসবটা কি? জেনারেশন থেকে জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম আনন্দ দিচ্ছে না আমাদেরকে? হ্যাঁ দিচ্ছে, এইটাই বলতেছে। বুঝতে পারতেছো? এই কারণে এটা চেঞ্জ হয় না। সাম অফ দ্য ফেস্টিভ্যালস, কিছু উৎসব আছে, তারপর দেওয়া আছে বিয়ার দ্য মার্ক। বিয়ার মানে হচ্ছে এখানে বহন করা। আচ্ছা, বিয়ার মানে কি স্যার? বহন করা। কি বহন করে স্যার? মার্ক। মার্ক কি? চিহ্ন বা প্রতীক। চিহ্ন অথবা কি স্যার? প্রতীক। মার্ক মানে কি স্যার? মার্ক মানে কি স্যার? চিহ্ন বা প্রতীক। এখানে এত কি হইতেছে? মার্ক মানে হচ্ছে চিহ্ন অথবা কি স্যার? প্রতীক। বলছে কিছু ফেস্টিভ্যাল আছে এগুলা চিহ্ন বা প্রতীককে বিয়ার করে। কিসের চিহ্ন প্রতীক? অফ দ্য কমিউনিটি। কমিউনিটি মানে সম্প্রদায়, সম্প্রদায়, স্পেসিফিক গ্রুপ অফ পিপল অ্যান্ড ন্যাশনালিটি, এবং জাতীয়তার। বলছে কিছু ফেস্টিভ্যালস আছে এগুলো হচ্ছে সম্প্রদায়ের এবং জাতীয়তার প্রতীক বহন করে। আমাদের বোঝা নাই? কিছু ফেস্টিভ্যালস আছে, উৎসব আছে যেগুলো হচ্ছে সম্প্রদায়, নির্দিষ্ট একটা সম্প্রদায় এবং জাতির প্রতীক হিসেবে কাজ করে। যেমন ধরো পয়লা বৈশাখ। এখন সবাইকে, বিশ্বের সবাইকে পয়লা বৈশাখ পালন করে না, তো এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির উৎসব। বুঝতে পারতেছো? আচ্ছা ফাইন, তাহলে কি হবে স্যার? এখন এই ভার্বের ফর্ম কি হবে? যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে ভার্বটা প্রেজেন্টে হবে। তাহলে বিয়ারের প্রেজেন্ট কি স্যার? বিয়ারের প্রেজেন্ট বিয়ারি। আবার দেখবো সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট হচ্ছে সাম। সাম কি প্লুরাল না সিঙ্গুলার? এই যে অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন আগেরটা সাবজেক্ট। অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন আগেরটা সাবজেক্ট। তো প্রেপোজিশন আগে আছে সাম, সাম তো আমাদের প্লুরাল। যেহেতু সাবজেক্ট প্লুরাল, তার মানে ভার্বের সঙ্গে অ্যাসবে যুক্ত হবে না, তাহলে অ্যান্সার হবে বিয়ার। তাহলে কিছু ফেস্টিভ্যালস বহন করে দ্য মার্ক অফ দ্য কমিউনিটি অ্যান্ড ন্যাশনালিটি, জাতীয়তা এবং সম্প্রদায়ের যে চিহ্ন বা প্রতীক, সে চিহ্ন বা প্রতীককে সে বহন করে। সাম হ্যাভ দ্য স্টাম্প অফ রিলিজিয়ান, বলছে কিছুর আছে হচ্ছে স্টাম্প অফ দ্য রিলিজিয়ান। এর মানে কি? রিলিজিয়ান মানে কি? ধর্ম। আর কিছু ফেস্টিভ্যাল আছে যেগুলো ধর্মের সাইনকে বা প্রতীককে বহন করে। ঈদুল ফিতর অ্যান্ড বড়দিন, অথবা হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, এগুলো আর কি। অ্যান্ড এগেইন সাম, এবং আবার কিছু, এই সাম বলতে কিছু ফেস্টিভ্যালসকে বোঝাচ্ছে। কি হবে স্যার? সাম যেহেতু প্লুরাল, সামটা প্লুরাল না, সামটা প্লুরাল না, তার মানে এই ভাবটা কি হবে স্যার? প্লুরাল হবে। অর্থাৎ সাবজেক্ট যেহেতু এখানে প্লুরাল, ভার্বের সঙ্গে অ্যাসবে যুক্ত হবে না, তাহলে অ্যান্সার হবে বিয়ার। অ্যান্ড সাম বিয়ার, কিছু বহন করে দ্য ইমপ্রেশন অফ পলিটিক্স, যে রাজনীতির অভিব্যক্তিকে সে কি করে? বহন করে। আচ্ছা ফাইন, বুঝলাম। দ্য ফেস্টিভ্যালস, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা ফাইন, দ্য ফেস্টিভ্যালস, উৎসব সমূহ, কমা,
হুইচ ড্যাশ ইন দি প্রিমিটিভ সোসাইটি, এটা ভালো করে বুঝো। ফেস্টিভ্যালস, উৎসব সমূহ, হুইচ ড্যাশ, ড্যাশের পর এখানে দেওয়া আছে গেট স্টার্টেড, গেট স্টার্ট মানে শুরু হওয়া, ইন দি প্রিমিটিভ সোসাইটি। প্রিমিটিভ ওয়ার্ডটার মানে হচ্ছে স্যার প্রাচীন, অথবা বলতে পারি আমি আদিম। সোসাইটি মানে সমাজ। বলছে কিছু উৎসব আছে যেগুলো আদিম সমাজে শুরু হয়েছিল, প্রাচীন সমাজে শুরু হয়েছিল, বোঝা গেছে? এখন আদিম সমাজ এবং প্রাচীন সমাজ, তার মানে আমাদের আদিম সমাজের কথা বলতেছে, প্রাচীন সমাজের কথা বলতেছে। তাহলে প্রাচীন সমাজের যে ফেস্টিভ্যালস, এগুলা কি এখন শুরু হয়েছে না আগে শুরু হয়েছে? আগে শুরু হয়েছে, ভালো করে বুঝো। এই প্রিমিটিভ ওয়ার্ডটার মানুষ আদিম বা প্রাচীন। তো প্রাচীন সমাজের যে ফেস্টিভ্যালস গুলো আছে, প্রাচীন সমাজের যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলা কি স্যার এখন শুরু হয়েছে না আগে শুরু হয়েছে? আগে শুরু হয়েছে। আগে শুরু হইলে ভার্বগুলা কি প্রেজেন্ট না পাস্ট হবে স্যার? পাস্ট হবে। তার মানে এই যে ভার্ব, এটা পাস্ট হবে। তো গেটের পাস্ট কি স্যার? গট। তাহলে গট, সরি, তাহলে আনসার কি বলছে? গট স্টার্টেড। বলছে কিছু ফেস্টিভ্যালস হুইচ গট স্টার্টেড ইন দি প্রিমিটিভ সোসাইটি, যেগুলা প্রাচীন সমাজে শুরু হয়েছিল, সেন্টারিং অন দ্য প্রেয়ার ফর ফুড। আর সেন্টারিং মানে হচ্ছে কেন্দ্র করে, সেন্টারিং মানে কি স্যার? কেন্দ্র করে। অর্থাৎ যেই ফেস্টিভ্যালস গুলা প্রাচীন সমাজে শুরু হয়েছিল কেন্দ্র করে, কিসের কোন ব্যাপারটাকে কেন্দ্র করে? অন দ্য প্রেয়ার অফ ফুড, খাবারের মানে খাবারের জন্য যে প্রার্থনা। আমরা খাবারের জন্য, আগে আগে কি হইতো? আগে আগে মানুষ খাবারের জন্য প্রার্থনা করত। এই খাবারের জন্য প্রার্থনাকে কেন্দ্র করে যেই উৎসবগুলা শুরু হয়েছিল, ড্যাশ নাও বিন ফিল্ড উইথ ভেরিয়াস কালার্স অ্যান্ড ভ্যারাইটিস। তাহলে কি হবে স্যার? এখানে হ্যাবের ফর্ম দিবে। আচ্ছা, হ্যাবের ফর্ম কি হবে স্যার? এখন হ্যাবের সাবজেক্ট কে? এই হ্যাবের সাবজেক্ট হচ্ছে স্যার ফেস্টিভ্যালস। হ্যাবের সাবজেক্ট কে? ফেস্টিভ্যালস। এখন কিভাবে বুঝবো স্যার হ্যাবের সাবজেক্ট হচ্ছে ফেস্টিভ্যালস? ভালো করে বুঝো। কারণ এই যখন দেখবা, মানে এই যে হ্যাবের সাবজেক্টের ফেস্টিভ্যালস তুমি কেমনে বুঝবা? যখন দেখবা একটা সেন্টেন্সের পর এভাবে দেওয়া আছে, দ্য বয়, একটু ভালো করে বুঝো, দ্য বয় হু ইজ প্লেইং, সরি, যখন দেখবে এরকম দেওয়া আছে দ্য বয়, আমি ছোট করে বুঝাচ্ছি যেন বুঝতে সহজ হয়। দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, হু ইজ প্লেইং দ্য ফিল্ড, তারপর দেওয়া আছে বি ইজ মাই ফ্রেন্ড। এখন ধরে এটা দেওয়া আছে একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সে এই ইজের সাবজেক্ট কি? ইজের সাবজেক্ট কিন্তু দ্য বয়। আবার এই বি এর সাবজেক্ট কি? বি এর সাবজেক্টও দ্য বয়। বলতেছে দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, ছেলেটা যে মাঠে খেলতেছে, ড্যাশ মাই ফ্রেন্ড। সরি, এখানে তো আমি অপশন মানে উত্তর দিয়েই দিছি বি, এটা বি বাদ যাবে, ঠিক আছে? বি মাই ফ্রেন্ড, যে ছেলেটা মাঠে খেলতেছে সেই ছেলেটা হচ্ছে আমার বন্ধু। যেই ছেলেটা মাঠে খেলতেছে সেই ছেলেটা হচ্ছে আমার বন্ধু। তাহলে এই যে এই যে বি, এই বি এর সাবজেক্ট কে? হলো আমার বন্ধু। তাহলে আমার বন্ধু কি? আমার বন্ধু হচ্ছে এই বয়। যে খেলতেছে এটাও সেই বয়, আর যে আমার বন্ধু এটাও সেই বয়। তার মানে এই বি এর সাবজেক্ট হচ্ছে আমাদের দা বয়। তাহলে এখানে কি বলবো স্যার? ইজ বসবে। তো যখন দেখবা এমন একটা সেন্টেন্স, যখন তুমি দেখবা এখানে একটা কি থাকবে স্যার? সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে, তারপর তোমার কি থাকবে স্যার? WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ড অথবা দ্যাট থাকবে। এই দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব, একটা ক্লজ থাকবে। ধর প্রথমে কি দেওয়া আছে? একটা সাবজেক্ট দেওয়া আছে, কথার কথা। প্রথমে কি দেওয়া থাকবে? একটা সাবজেক্ট দেওয়া থাকবে, তারপরে WH ওয়ার্ড বা দ্যাট দিয়ে এমন একটা ক্লজ থাকবে। এই ক্লজটা মূলত এই সাবজেক্ট সম্পর্কে এক্সপ্লেন করে। তারপরে যখন একটা ভার্ব এখানে অপশন দেওয়া থাকবে, তখন বুঝতে হবে এই ভার্বের সাবজেক্টও আমাদের এই ব্যক্তি। যখন সাবজেক্টের পরে WH ওয়ার্ড দিয়ে একটা ক্লজ দেওয়া থাকবে, এই ক্লজের সাবজেক্টকে এই ব্যক্তি, যে সাবজেক্ট দেওয়া থাকবে। তারপরে যখন একটা ভার্ব দেওয়া থাকবে, এই ভার্বের সাবজেক্ট আমাদের একই ব্যক্তি হবে, এই যে উনি হবে। কথা কি বুঝতে পারছো? যেমন এই যে ইজের সাবজেক্ট কি? ইজের সাবজেক্ট হচ্ছে এই ব্যক্তি। আবার এই যে দেখো এখানে একটা WH ওয়ার্ড আছে, দেখছো? নাউনের পরে সাবজেক্টের পরে একটা WH ওয়ার্ড আছে, তারপরে এই WH ওয়ার্ড দিয়ে একটা ক্লজ দেওয়া আছে, WH ওয়ার্ড দিয়ে একটা ক্লজ দেওয়া আছে। এই ক্লজ কার সম্পর্কে বলতেছে? বয় সম্পর্কে বলতেছে। তখন বুঝা যায় পরে যে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট এই ব্যক্তি হয়। ঠিক একইভাবে দেখো এখানে এরকম কিনা,
এই যে দ্য বয় দ্য ফেস্টিভ্যালে পরে একটা কমা আছে দেখছো, তারপরে যে হুইচ, হুইচ থেকে শুরু করে কতটুক পর্যন্ত, এই যে এতটুক পর্যন্ত, এতটুক পর্যন্ত কার সম্পর্কে বলা আছে, দ্য ফেস্টিভ্যাল সম্পর্কে বলা আছে। এইবার বলা যখন শেষ, তারপরে এই যে হ্যাভ আসতেছে, এই হ্যাভের সাবজেক্ট কি, হ্যাভের সাবজেক্ট হচ্ছে দ্য ফেস্টিভ্যালস। তাহলে কি হবে স্যার, ফেস্টিভ্যাল যদি প্লুরাল তাহলে হ্যাভ হবে, হ্যাভ নাও বিন ফিল্ড উইথ ভেরিয়াস, হ্যাভ নাও বিন ফিল্ড এখন পরিপূর্ণ হয়েছে, হ্যাভ নাও বিন ফিল্ড মানে কি, এখন পরিপূর্ণ হয়েছে উইথ ভেরিয়াস কালার্স অ্যান্ড ভ্যারাইটিস, অনেক কালার্স এবং অনেক এমন জাতীয় কোনো কিছু দ্বারা পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সের মানে হচ্ছে যে আগে খাবার নিয়ে যে প্রার্থনা করা হইতো, খাবার নিয়ে যে উৎসবগুলো পালন করা হইতো, ওইগুলো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এখন ওই প্রার্থনার মধ্যে নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, ওই প্রার্থনাগুলোর নতুন কালার পাইছে, নতুন ফর্মে ওই প্রার্থনাগুলো চলে আসতেছে। আচ্ছা ফাইন, বুঝলাম এতটুকু মধ্যে। তারপর কি বলছে, দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস, বলছে ফেস্টিভ্যালসের যে প্রধান ফাউন্ডেশন, ফেস্টিভ্যাল মানে কি উৎসব, উৎসবের প্রধান ফাউন্ডেশন কি, ড্যাশ, এখানে দেওয়া আছে হ্যাভ, আসলে এখানে হ্যাভ হবে না, এখানে ভুল আছে, এই যে গ্যাপ আছে না, গ্যাপ আমি একটু মুছে দিই তাহলে বুঝতে, কালো কালার দিয়ে মুছে দিই, এখানে ব্র্যাকেটে স্যার হ্যাভ হবে না, ভুলে আমাদের হ্যাভ দিছে, এখানে হবে ওকে 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 ফাইন, আমি মুছে দিচ্ছি, এখানে হবে স্যার বি, ঠিক আছে, এখানে কি হবে স্যার বি, আমি লিখে দিচ্ছি বি, এখানে হবে বি, কেমন, এখানে ভুলে হ্যাভ দেওয়া আছে, এখানে হবে বি। বলছে দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস, উৎসবের প্রধান ফাউন্ডেশন, বি দেওয়া আছে, বি থাকলে অ্যামিজার ওয়াজার হয়, যেহেতু এটা প্রেজেন্ট টোনে আছে পুরো পেজটা, তার মানে অ্যামিজার হবে। আর সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট হচ্ছে প্রেপোজিশন আগেরটা, এই যে অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন আগে দেওয়া আছে ফাউন্ডেশন, মেইন ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন আমাদের সাবজেক্ট, এটা সিঙ্গুলার তাই বি হয়ে যাবে ইজ। তার মানে উৎসবের প্রধান ফাউন্ডেশন হলো রিচুয়াল। এই রিচুয়াল মানে কি বলতো, রিচুয়াল মানে হচ্ছে রীতিনীতি, রিচুয়াল মানে কি বলতো, রীতিনীতি। উৎসবের প্রধান ফাউন্ডেশন হলো রীতিনীতি, অ্যান্ড মোস্ট অফ দ্য এনশিয়ান রিচুয়ালস, এবং মোস্ট অফ মানে কি বেশিরভাগ, এনশিয়ান রিচুয়ালস, এনশিয়ান মানে হচ্ছে প্রাচীন, এনশিয়ান মানে হচ্ছে কি স্যার প্রাচীন, এবং বেশিরভাগ প্রাচীন যে রিচুয়ালসগুলো আছে, ড্যাশ কালেকটিভ অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে সাবজেক্ট এখানে কি স্যার, প্লুরাল স্যার, কেন প্লুরাল স্যার, এই দেখো যে অফ, অফের আগেরটা সাবজেক্ট, মনে আছে গ্যাপের আগে দেখবা যে প্রেপোজিশন আছে কিনা, এই যে অফ প্রেপোজিশন, তো প্রেপোজিশন আগেরটা সাবজেক্ট, মোস্ট প্লুরাল, তাই এখানে কি হবে স্যার বি হয়ে যাবে আর, আর কালেকটিভ অ্যাক্টিভিটিস। আচ্ছা ফাইন, বুঝলাম। তারপর কি বলছে, মেনি অফ দ্য রিচুয়ালস ওয়ার, হ্যাঁ অনেক রিচুয়ালস গুলো ওয়ার কি হবে স্যার, রিলেটেড টু, এটা ভিতরি হবে, কেন ভিতরি হবে স্যার, ভিতরি এই কারণে হবে, এখানে সাবজেক্ট কে, মেনি অফ দ্য রিচুয়ালস, এখানে রিচুয়ালস এর কথা বলতেছে। এখন রিচুয়ালস মানে হচ্ছে রীতিনীতি, ভালো করে বুঝো, যে রীতিনীতি কখনো কি কোনো কাজ করতে পারে না, কোনো কিছু কাজ। আচ্ছা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বুঝাই, মেনি অফ দ্য রিচুয়ালস এর পর এখানে ওয়ার দেওয়া আছে। এখন আমি তো একটু আগে শিখাইলাম যে অ্যামিজার ওয়াজার পরে ভার্বের সঙ্গে আইএনজি অথবা ভিতরি হয়, যখন দেখবে অ্যামিজার ওয়াজার আছে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি অথবা ভিতরি হবে। এখন আইএনজি কখন, ভিতরি কখন, ভালো করে বুঝো, অ্যামিজার ওয়াজারের পরে ভার্বের সঙ্গে আইএনজি অথবা ভিতরি হয়। ওহো আমি আবার গেলাম কেন, এখন আইএনজি কখন, ভিতরি কখন, যখন সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট কাজটা করবে তখন আইএনজি, যখন সেন্টেন্সটা প্যাসিভে থাকবে সাবজেক্ট কাজটা করবে না তার মানে এটা ভিতরি হবে, এই রুলসটাই। এখন সেম ব্যাপারটা কিন্তু এখানে ছিল, দেখো এই যে এখানে ওয়ার ছিল, তো ওয়ারের পরে যে ভার্ব, এই ভার্ব হয়তো আইএনজি অথবা ভিতরি হবে, আইএনজি অথবা ভিতরি হবে। এখন আমরা দেখবো সাবজেক্ট কাজটা করেই করে না, এখানে সাবজেক্ট হচ্ছে মেনি অফ দ্য রিচুয়ালস, অনেক রীতিনীতি। আচ্ছা রীতিনীতি কোনো কিছু করতে পারে, রীতিনীতি কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করতে পারে না, তার মানে সাবজেক্ট কোনো কাজ করতে পারতেছে না, এই যে পুরোটা সাবজেক্ট কোনো কাজ করতে পারে না, তার মানে এখানে ভিতরি হবে, সাবজেক্ট কাজটা না করতে পারলে প্যাসিভ, প্যাসিভ ভিতরি হয়, রিলেট হয়ে যাবে স্যার রিলেটেড। মেনি অফ দ্য রীতিনীতি রিচুয়ালস ওয়ার রিলেটেড, কানেক্টেড ছিল টু এগ্রিকালচার, কৃষির সঙ্গে, অ্যান্ড ওয়ার ডিটারমাইন্ড বাই লিওনার মান্থস, এবং নির্ধারিত হতো, ডিটারমাইন্ড মানে হচ্ছে নির্ধারিত হতো, বাই লুনার মান্থস, লুনার মানে বুঝছো চন্দ্রা মাস, চাঁদ মাস, চন্দ্রা মাস চিনো তোমরা, মানে অনেক সময় মাসের হিসাবে আমরা চাঁদকে ইউজ করি না, চাঁদ দেখে দেখে আমরা ঈদ পালন করি না, ব্যাপারটা রোজা রাখি না, ওইটাকে বলা হয় চন্দ্রা মাস, বোঝা গেছে? আচ্ছা ফাইন, তাহলে এটা আমাদের কতটা আনসার, সিলেট বোর্ড 2025 ডান, সিলেট বোর্ড 2025
ডান। আচ্ছা ফাইন, এবার আসো আরেকটা কোশ্চেন সলভ করে ফেলি। এই কোশ্চেনটা সলভ করবো, খুবই চমৎকার কোশ্চেন। চলো, কি বলছে, ওয়ান ডে ইন 1976, দেখো এই প্যাসেজটার টোন কি স্যার, পাঁচ টোন। এই প্যাসেজটা কোন টোনে আছে, পাঁচ টোন। স্যার কিভাবে বুঝবো পাঁচ টোনে আছে? কারণ দেখো এই প্যাসেজে ভার্ব, এই যে 1969 সাল বলতেছে, একদিন 1976 সালে, 1976 1976 সালে, তার মানে এই সালটা দেখেই বুঝাচ্ছি এই পুরো ঘটনাটা স্যার, এই পুরো ঘটনাটা 1976 সালের ঘটনা। একদিন 1976 সালে মানে কি, পুরো ঘটনাটা 76 সালের ঘটনা। যেহেতু পুরো ঘটনাটা 1976 সালের ঘটনা, তার মানে পুরো প্যাসেজটা টোন কি স্যার, এই পুরো প্যাসেজটা পাঁচ টোনে আছে। তার মানে ম্যাক্সিমাম ভার্ব পাঁচটা হবে। আবার দেখবো প্যাসেজে যে অন্য ভার্বগুলো আছে এগুলো পাঁচটা আছে কিনা দেখো তো, এগুলা কি পাঁচটা আছে? প্যাসেজের অন্যান্য ভার্বগুলো, এই দেখো এই যে মেড ভার্বটা এটা পাঁচটা আছে। তারপর দেখো এই যে ডিড নট হ্যাভ, এটাও পাঁচটা আছে। তারপর আর কোথায় আছে, এই যে ইউজ টু পাস্ট কি বোঝা যাক বলো, এই যে নিডেড, এটা পাস্টে আছে। তার মানে দেখো প্যাসেজের অন্য যে ভার্বগুলো আছে, এই যে আস্কড, এটাও পাস্ট। প্যাসেজের অন্যান্য ভার্বগুলো যে দেওয়া আছে গ্যাপ ছাড়া, গ্যাপ ছাড়া যে অন্য ভার্বগুলো দেওয়া আছে এগুলো পাস্টে আছে। বুঝতে পারছো? তার মানে বোঝা যাচ্ছে এই ভার্বগুলো পাস্টে হবে। আচ্ছা ফাইন, চলো শুরু করি। বলতেছে একদিন 1976 সালের একদিন প্রফেসর মোহাম্মদ ইউনুস কি করলেন স্যার, ভিজিট আপর ভিলেজ নেয়ার চিটাগং ইউনিভার্সিটি। এই লাইনটার মানে বুঝাই। বলতেছে প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিজিট করেছিলেন, যেহেতু অতীতের ঘটনা তার মানে ভার্বটা পাস্ট হয়ে যাবে। তাহলে ভিজিটের পাস্ট কি স্যার, ভিজিটেড। প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিজিট করেছিলেন, পরিদর্শন করেছিলেন এপোর ভিলেজ, একটা গরিব গ্রামকে, নেয়ার কাছাকাছি। কিসের কাছাকাছি? চিটাগং ইউনিভার্সিটি। চট্টগ্রাম ইউনিভার্সিটির কাছাকাছি একটা গরিব গ্রাম ছিল। প্রফেসর মোহাম্মদ ইউনুস ওই গরিব গ্রাম ভ্রমণ করেছিলেন, পরিদর্শন করেছিলেন, ভিজিট করেছিলেন। হি, তারপর দেওয়া আছে মিট আপর উইমেন। আচ্ছা ফাইন, তাহলে কি হবে স্যার, এটা পাস্টে হবে কারণ পুরো ঘটনাই তো পাস্ট। এবার তারপর তিনি কি করলেন, তিনি একটা গরিব উইমেনের সঙ্গে দেখা করলেন, তাহলে মিট কি হয়ে যাবে স্যার, ম্যাট। মিটের পাস্ট কি, ম্যাট। হি ম্যাট, তিনি দেখা করলেন, সাক্ষাৎ করলেন আপর উইমেন, একটা গরিব উইমেনের সঙ্গে। হু মেড, যে বানাতো, এই মেড মানে হচ্ছে বানাতো, যে বানাতো ব্যাম্বু স্টুলস। ব্যাম্বু স্টুলস মানে হচ্ছে বাঁশের টুল। আমরা যে টুলে বসি না, যে টুল থাকে না, প্লাস্টিকের টুল এরকম আর কি। তো ও বানাইতো ব্যাম্বু মানে কি, বাঁশ, তাহলে বাঁশের টুল, বাঁশের টুল। বোঝা গেছে? মানে তিনি একদিন একটা গরিব মহিলার সঙ্গে দেখা করলেন, যে কি করতো, বাঁশের টুল বানাতো। ফর আ লিভিং, জন্য, কিসের জন্য স্যার, লিভিং এর জন্য। লিভিং মানে হচ্ছে জীবিকা। বোঝা গেছে? তার জীবিকার জন্য, তার বেঁচে থাকার জন্য সে কি করতো স্যার, বাঁশের টোল বানাইতো। বাঁশের টোল বানাই হতো, সেই টোলগুলো ব্যস্ত, বেচে যেই টাকা লাভ করতো সেই টাকা দিয়ে চলতো। আচ্ছা ফাইন, অলদো, যদিও, শি ড্যাশ হার্ড, বোঝা যাচ্ছে যদিও সে কঠোর পরিশ্রম করতো, অতীতের ঘটনা, তাহলে এটাও ভার্ব কি হবে স্যার, পাস্ট হবে। ওয়ার্কের পাস্ট কি স্যার, ওয়ার্কড। অলদো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করতো, শি রিমেইনড পোর। রিমেইন মানে হচ্ছে থেকে যাওয়া, থাকা বা থেকে যাওয়া। যদিও ওই মহিলাটা যে বাঁশের টোল বানাতো সে অনেক পরিশ্রম করতো, শি রিমেইনড পোর, ওই মহিলাটা গরিব থেকে গেল। বিকজ, কারণ, শি ড্যাশ টু পে আ হাই প্রাইস। সে ফোর্স, ফোর্স মানে কি, জোর করা, জবরদস্তি করা, জোর করা, জবরদস্তি করা। টু পে, পে মানে হচ্ছে প্রদান করা, মানে প্রদান করতে। সে জোর করে প্রদান করতে এ হাই প্রাইস, উচ্চ মূল্য, উচ্চ মূল্য ফর দা ব্যাম্বো, বাঁশের জন্য। পুরা সেন্টেন্সের মানে কি স্যার, পুরা সেন্টেন্সের মানে হচ্ছে ওই মহিলাটা অনেক কষ্ট করে সে টোল বানাইতো, বাঁশের টোল বানাইতো। এত কষ্ট করে বাঁশের টোল বানাইতো, তারপরেও সে জীবনে ভালোভাবে থাকতে পারতো না, সে গরিবই থেকে গেল জীবনে। কেন গরিব থেকে গেল? কারণ যেই বাঁশ দিয়ে সে টোল বানাইতো সে অনেক টাকা দিয়ে সেই বাঁশ, ওই বাঁশ কিনতো স্যার। মানে বাঁশের টোল বানাতে হলে তো আগে তো বাঁশ কিনা লাগবে, এখন বাঁশ তাকে অনেক দামে কিনতে হইতো।
অনেক দামে বাঁশ কেনার জন্য সে কি করতো, যে ওই বাঁশের টুল, ওই বাঁশ দিয়ে সে বাঁশের টুল বানাইতো। এখন এগুলো যে বিক্রি করতো, বিক্রি তো আর একটা নির্দিষ্ট লিমিট আছে, আর বেশি বিক্রি করতে পারবে না। তখন বাঁশ কিনে এবং টোল বানাইয়া টোল বেচে মাঝখানে যে তার মুনাফা থাকতো সেটা অনেক কম। সে অনেক উচ্চ মূল্যে তাকে বাঁশ কিনতে হইতো, বুঝতে পারছো? অনেক উচ্চ মূল্যে তাকে বাঁশ কিনতে হইতো। আচ্ছা ফাইন, এই কারণে সে গরিব হয়ে গেল। তাহলে কি হবে স্যার? এখন স্যার বলছে স্যার এই ফোর্স কি হবে স্যার? দেখো আমরা তো জানি এটা পাস্টে হবে, এখানে ঘটনা আছে, কাহিনী আছে। কাহিনীটা কি স্যার একটু ভালো করে বুঝো। এই যে আমাদের সাবজেক্ট সি, সি বলতো ওই মহিলাটার কথা বলতেছে, যে মহিলাটা বাঁশ দিয়ে স্যার টোল বানাইতো। সাবজেক্ট কি এই কাজটা করে কি করে না? সাবজেক্ট কি ফোর্স করে কি করে না? ফোর্স মানে জোর করা। আচ্ছা মহিলা কি জোর করতো? টু মেনি প্রদান করতে, পি প্রদান করতে বলো তো হাই প্রাইস। মহিলা কি হাই প্রাইস প্রদান করতে জোর করতো? ব্যাপারটা কি ওরকম? ব্যাপারটা ওরকম না। অর্থাৎ মহিলাকে জোর করা হতো ওই বাঁশ কেনার সময় অনেক টাকা দিতে, মানে মহিলা অনেক টাকা দিয়ে তাকে জোর করে বাঁশ কিনতে হইতো। অর্থাৎ মহিলা কিন্তু জোর করতো না, মহিলাকে জোর করা হইতো। তাহলে সাবজেক্ট কি এই কাজটা করতো না? সাবজেক্ট এই কাজটা করে না। যদি এরকম হইতো মহিলা জোর করতো, মানে কি মহিলা জোর করে অনেক উচ্চ মূল্য দিত বাঁশের জন্য। কেউ কি জোর করে বাঁশের জন্য অনেক বেশি টাকা দিবে জোর ইচ্ছা করে? ব্যাপারটা কি ওরকম না? ব্যাপারটা তো ওরকম না। কেউ যে জিনিসটা কিনবে সে কি জোর করে ওই জিনিসের জন্য বেশি টাকা দিবে? সে তো জোর করে বেশি টাকা দিবে না। তার মানে স্যার এটা অ্যাক্টিভে নাই, প্যাসিভ আছে। তাহলে সাবজেক্ট এই কাজটা করতো না, সাবজেক্ট এই কাজটা করতো না, সাবজেক্ট এই কাজটা রিসিভ করতো। মহিলা জোর করতো না, মহিলার সঙ্গে জোর করা হইতো, মানে সে জোরটা রিসিভ করতো, জোর করা রিসিভ করতো। সে জোর করতো না, সে জোর করা রিসিভ করতো। তার মানে প্যাসিভে আছে। তাহলে প্যাসিভে থাকলে আমরা জানি যে মেইন ভার্বের V3 হয়। তাহলে ফোর্সের V3 কে স্যার ফোর্সড। আর যখন প্যাসিভ থাকে তখন V3 বসানোর পর তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়, এম ইজ আর ওয়াজ আর। যেহেতু পুরো প্যাসেজটা পাস্ট টোনে আছে তার মানে ওয়াজ আর বসাবো। আর যেহেতু শি সিঙ্গুলার, সেটা আমাদের সিঙ্গুলার না, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই আমি বসাবো ওয়াজ। বিকজ শি ওয়াজ ফোর্স, তাকে জোর করা হতো টু পে প্রদান করতে এ হাই প্রাইস, উচ্চ মূল্য ফর দ্য ব্যাম্বো বাঁশের জন্য। আচ্ছা ফাইন। শি ডিড নট হ্যাভ, তার ছিল না, ইনাফ মানি যথেষ্ট টাকা। ইনাফ মানে কি? যথেষ্ট। তার যথেষ্ট টাকা ছিল না টু বাই দ্য ব্যাম্বো, বাঁশ কেনার। তার বাঁশ কেনার জন্য তার যথেষ্ট টাকা ছিল না। অ্যান্ড এবং ইউজ টু, এখানে দেখো ইউজ টু আছে। এখন ইউজ টু রুলসটা তোমাদের মনে আছে কিনা? ইউজ টু রুলসটা মনে আছে? ইউজ টু রুলসটা কি? যে যখন দেখবা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যখন ইউজ টু থাকবে তারপরে ভার্বের বেস ফর্ম হয় V1, বেস ফর্ম অফ ভার্ব। মনে আছে? বেসিক রুলসে করাইছিলাম। ইউজ টু হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডাল ভার্ব, মনে রাখতে পারো। যে কোনো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। আবার সাবজেক্টের পরে ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্মই হয়। ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম। যখন দেখবা ইউজ টুর পূর্বে এম ইজ আর ওয়াজ আর নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, যখন ইউজ টুর পূর্বে এম ইজ আর ওয়াজ আর বা গেট নাই, তার মানে বুঝবা যে ইউজ টুর পরে যে ভার্ব এটা বেস ফর্ম হবে। এটুকু মনে রাখলে হবে, বুঝতে পারছো? তাহলে ইউজ টুর পরে হবে ভার্বের বেস ফর্ম। তাহলে অ্যান্সার কি হবে স্যার? টেক। অ্যান্ড ইউজ টু টেক লোনস, মানে সে লোন নিত। যেহেতু স্যার নিজের কি করতো না, মানে অনেকগুলো টাকা দিয়ে বাঁশ কেনার সামর্থ্য ছিল না, সে কি করতো? লোন নিত। ফ্রম দ্য মানি ল্যান্ডার্স, কাদের থেকে? ফ্রম মানি হচ্ছে থেকে, কাদের থেকে? মানি ল্যান্ডার্স মানে যারা টাকা ধার দিত, সুদখোর। এক কথায় সুদখোর, বুঝো? সুদখোর বা মহাজন, যারা টাকা ধার দেয় তারা হচ্ছে মানি ল্যান্ডার্স। যারা টাকা ধার দেয়, মহাজন থাকে না, মহাজন অনেক সুদে টাকা দেয়, এই সুদখোর মহাজন। এই মহাজনদের থেকে সে অনেক উচ্চ সুদে সে টাকা নিত। ওই টাকা দিয়ে বাঁশ কিনে তারপর ওই বাঁশের টোল বানায় বিক্রি করে সে কি করত? আয় করত। তো তার আর প্রফিট কতটুকু থাকে? সুদে অনেক টাকা চলে যায়, বুঝো নাই? অন অ্যান এক্সরবিটেড ইন্টারেস্ট, এই যে সে কি করতো স্যার? লোন নিত। কাদের থেকে? মানি ল্যান্ডার্স থেকে। অন, অন মানে উপরে। কিসের উপরে বলতো? একটা এক্সরবিটেন্ট ইন্টারেস্টের উপরে। এক্সরবিটেন্ট ওয়াটার মানে কি? এক্সরবিটেন্ট ওয়াটার মানে হচ্ছে অতিরিক্ত, অত্যধিক। এক্সরবিটেন্ট মানে অতিরিক্ত বা অত্যধিক। অত্যধিক ইন্টারেস্ট মানে কি? সুদ। অত্যধিক সুদের উপরে সে কি করতো স্যার? টাকা ধার নিত। বোঝা গেছে? আচ্ছা ফাইন। প্রফেসর ইউনুস ড্যাশ দ্যাট, প্রফেসর ইউনুস কি স্যার জানতেন যে, যেহেতু অতীতের ঘটনা, তো এখন তো আর ঘটনা ঘটে নাই, ঘটছে 1976 সালে।
তো 1976 সালে মানে ঘটনা পাস্ট, তার মানে এটাও পাস্ট। তো প্রফেসর ইউনুস জানতেন, নিউ দ্যাট, তিনি জানতেন যে হি কুড নট সিম্পলি গিভ হার দ্য মানি, সে শুধু তাকে টাকাটা দিতে পারবেন না। অর্থাৎ যখন তিনি ওই মহিলাটার প্রবলেমটা দেখলেন, শুনলেন, এখন তো তার কাছে তো কিছু টাকা আছে, যেহেতু প্রফেসর মানুষ, টাকা পয়সা থাকবে। এখন তিনি ভাবলেন আমি যদি সিম্পলি তাকে টাকাটা দেই, এখন এটাকে উচিত হবে, মানে তার তো টাকা দরকার, ক্যাশ দরকার, ওই ক্যাশ দিয়ে সে কি করবে, বাস কিনবে। সে আর সুদে টাকা নিবে না। তো সুদে টাকা না নিয়ে সে ওই ক্যাশ দিয়ে কি কিনবে স্যার, বাস কিনবে। ওই বাস বেচে স্যার তার কি আর্থিক সচ্ছলতা সে অ্যাচিভ করবে। প্রফেসর ইউনুস জানতেন যে আমি যদি তাকে ওই সুদের মানে মানে সুদ ব্যতীত তাকে যদি জাস্ট আমি বিনা ইন্টারেস্টে তার যে ক্যাশ লাগবে সেই ক্যাশের টাকাটা আমি দেই, সে কি টাকাটা নিবে? সে নিবে না। কারণ কি দেখো, প্রফেসর ইউনুস জানতেন যে শি কুড নট সিম্পলি গিভ হার দ্য মানি, যে সে শুধু তাকে ওই মহিলার যে টাকা দরকার ওই টাকাটা দিলেই হবে না, এবং তিনি সেই টাকাটা দিতেও পারবেন না। কেন দিতে পারবেন না? শি নিডেড, মানে ওই মহিলাটার যেই টাকাটা প্রয়োজন, প্রফেসর ইউনুস তাকে ওই টাকাটা দিয়ে দিলে হবে না। বিকজ, কারণ কি বলতো, কারণ ইট ড্যাশ রব দ্য উইমেন অফ আর ডিগনিটি। এই ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা। ডিগনিটি মানে কি বলতো, মর্যাদা। আর উইমেন মানে হচ্ছে মহিলা। আচ্ছা, এর মানে কি স্যার? আর রব মানে হচ্ছে স্যার, এই রব ওয়াটার মানে কি স্যার? এই রব ওয়াটার মানে হচ্ছে স্যার, এই যে রব, এই রব ওয়াটার মানে হচ্ছে স্যার এক কথায় স্যার ডাকাতি করা, ডাকাতি করা। আর এখানে বোঝাচ্ছে ছিনিয়ে নেওয়া। ডাকাতরা কি করে, ছিনিয়ে নেয় না, ছিনিয়ে নেওয়া। এখন তিনি মনে করছেন আমি যদি শুধু তাকে টাকাটা দিয়ে দেই, তখন কি হবে, এই টাকা দেওয়ার ব্যাপারটা ওই মহিলার যে মর্যাদা, এই মর্যাদাটাকে ছিনিয়ে নেওয়ার মতো হয়ে যাবে। মানে সে যদি আমি যদি তাকে টাকাটা দেই, তার মানে তখন ওই মহিলাটা মনে করতে পারে যে ওই প্রফেসর মনে আমাকে ভিক্ষুক ভাবছে, আমাকে গরিব ভাবছে, তখন আমার উপর দয়া দেখে সে টাকাটা দিল। তখন এটা ওই মহিলার পদমর্যাদা আঘাত আনার মতো হবে। তাহলে এইখানে তো এই বলছে, তিনি সিম্পলি তাকে টাকাটা দিয়ে দিতে পারতেন না, কারণ সিম্পলি টাকাটা দিয়ে দিলে ওইটা ওই মহিলার পদমর্যাদায় আঘাত হানবে, পদমর্যাদায় আঘাত হানবে। বুঝা গেছে? তো তার পদমর্যাদাটাকে ছিনিয়ে নেওয়ার মতো হয়ে যাবে। তাহলে এটা কি হবে স্যার, ইট, আচ্ছা ছিনিয়ে নিতে পারে, তাহলে কি হবে স্যার, উড। আচ্ছা একে দেখো, উডটা পরে আসি। তাহলে আমরা যদি বাংলা চিন্তা করি, যে তিনি মনে করলেন যে আমি যদি সিম্পলি তাকে টাকাটা দিয়ে দিই, তাহলে এই ব্যাপারটা তার পদমর্যাদাটাকে ছিনিয়ে নিবে, তার আত্মসম্মানকে ছিনিয়ে নেওয়ার মতো হবে, তার আত্মসম্মানকে ছিনিয়ে নিবে। এতে ছিনিয়ে নিবে প্রেজেন্ট, তাহলে কি হবে স্যার, উইল রব। একটা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা আসতেছে না? আমি যদি সিম্পলি তাকে টাকাটা দেই, তাহলে এই ব্যাপারটা তার আত্মমর্যাদাকে ছিনিয়ে নিবে, তাহলে উইল রব, ছিনিয়ে নিবে। এখন এই ঘটনাটা কি প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। তাহলে উইল হয়ে যাবে উড, তাহলে অ্যান্সার হবে স্যার উড রব। মুখে 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 কিন্তু স্যার উইল চলে আসবে, সমস্যা নাই, কিন্তু যেহেতু ঘটনাটা পাস্ট, তখন উইলকে উড করে দিতে হবে। উড রব, ছিনিয়ে নিবে তার আত্মসম্মান বোধ। ইনস্টিড মানে হচ্ছে এর পরিবর্তে, মানে তিনি আর টাকাটা ডিরেক্ট ধার দেন নাই, বা তিনি তাকে সিগনালি ওই টাকাটা দিয়ে দেন নাই, তার ক্যাশটা দিয়ে দেন নাই। ইনস্টিড এর পরিবর্তে হি আস্কড দ্য পিপল, তিনি ওই গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ইন দ্য ভিলেজ, হাউ মাচ মানি, কত টাকা, দে ড্যাশ টু স্টার্ট, তাদের প্রয়োজন। তার মানে এই যে ভাবটা দেওয়া আছে, ভাবটা পাস্ট হবে, যেহেতু পাস্টের ঘটনা। মানে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তিনি তাকে তাদেরকে টাকাটা দিয়ে দেন নাই, তাদের ক্যাশ ক্যাপিটাল দিয়ে দেন নাই, বরঞ্চ জিজ্ঞাসা করলেন তোমাদের নিজেদের বিজনেস স্টার্ট করার জন্য তোমাদের কত টাকা দরকার আমাকে বলো। কত টাকা দে, যেহেতু ঘটনা পাস্ট, এটা পাস্ট হয়ে যাবে নিডেড। তাদের প্রয়োজন ছিল টু স্টার্ট দেয়ার ওন বিজনেস, তাদের নিজের ব্যবসা চালু করার জন্য। অ্যান্ড ফ্রি দেমসেলফ, তাদেরকে ফ্রি করতে, ফ্রম পভার্টি, দারিদ্রতা থেকে তাদেরকে মুক্ত করতে। অর্থাৎ তাদেরকে দারিদ্র থেকে মুক্ত করার জন্য তাদের কত টাকা প্রয়োজন, প্রফেসর ইউনুস ওই গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলেন। আচ্ছা ফাইন, হি ড্যাশ দ্য ইকুইভ্যালেন্ট, তারপর সে কি করলেন স্যার, ওই টাকাটা ধার দিলেন। বুঝো নাই? তারপরে তাকে বললো যে আমাদের এত টাকা দরকার, তারপর প্রফেসর ইউনুস তাদেরকে সেই টাকাটা ধার দিলেন। তো পাস্ট না, শব্দ পাস্টের কাহিনী, তার মানে এটাও পাস্ট। ল্যান্ড মানে স্যার ধার দেওয়া, ল্যান্ড মানে কি, ধার দেয়া। তাহলে হি ল্যান্ড, ল্যান্ডের পাশ হচ্ছে ল্যান্ড, হি ল্যান্ড দ্য ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমপরিমাণ। ইকুইভ্যালেন্ট মানে কি বলতো, সমপরিমাণ। অফ অ্যাবাউট US $27
ফ্রম হিজ পকেট, তিনি $27 দিছেন তার পকেট থেকে। $27 হবে নাকি $2700 হবে আল্লাহ জানে, আমি জানি না। তো যাই হোক, মনে হয় $2700 হবে, আই এম নট শিওর। তিনি এই ডলার পরিমাণ টাকা, এই ডলার সমপরিমাণ টাকা, মানে এখানে টোটাল বাংলায় কত টাকাটা বলে নাই, এই ডলার, এত ডলার সমপরিমাণ টাকা তিনি ধার দিলেন ফ্রম হিজ পকেট, তার পকেট থেকে, টু 42 উইমেন অফ দ্য ভিলেজ, ওই গ্রামের 42 জন মহিলাকে, ওই গ্রামের 42 জন মহিলাকে তিনি সমপরিমাণ টাকাটা ধার দিলেন। দোজ উইমেন, ওই উইমেনরা তারপর কি করলো স্যার, উইমেনরা ওই টাকা পেয়ে সেট আপ দেয়ার স্মল বিজনেস, নিজের স্মল বিজনেসটাকে সেট আপ করলো। সেট আপ তার মানে সেটের পাস ফর্ম লাগবে স্যার, অতীতের ঘটনা, যেহেতু তারা টাকা পাইছে এত সালে, এত টাকা, ওই যে সব তো পুরো ঘটনা তো আমাদের 1976 সালের কাহিনী। তো ওই মহিলারা তারপর কি করলো, ওই টাকা পেয়ে তাদের নিজের স্মল বিজনেস চালু করলো। তো সেটের পাস কি স্যার, সেটের পাস সেটই হয়, সেট সেট সেট, সেটের পাস টু সেট। ওই মহিলারা সেট আপ করলো তাদের নিজের বিজনেস অ্যান্ড স্টার্টেড টু আর্ন, এবং আর্ন করা শুরু করলো, আয় করা শুরু করলো, মানি টু সাপোর্ট দেয়ার ফ্যামিলি, টাকা আয় করা শুরু করলো তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ফাইন, টোটাল আমাদের তাহলে ময়মনসিংহ বোর্ড 2025 ডান। আরো 2টা কোশ্চেন সলভ করতে হবে, আমরা নেক্সটে আসি। আচ্ছা এই কোশ্চেনটা, হ্যাঁ, যশোর বোর্ড 2025 এর কোশ্চেন। আমার খুব সুন্দর একটা কোশ্চেন, আমি সলভ করে দিয়েছি, বেশিক্ষণ টাইম লাগবে না। কি বলছে দেখো তো, বুকস বই, পজেস, পজেস মানে হচ্ছে ধারণ করে বা ধারণ করা, পজেস মানে হচ্ছে ধারণ করা। আমাদের মধ্যে অনেক গুণ থাকে না, সেই গুণ ধারণ করি আমরা। বলে আই পজেস আ লট অফ গুড কোয়ালিটিস, হি পজেস আ লট অফ গুড কোয়ালিটিস, সে অনেক ভালো গুণ তার মধ্যে ধারণ করে। এই ধারণ করা ইংরেজি হচ্ছে স্যার পজেস। এখন দেখো এই প্যাসেজ, এই পুরো প্যাসেজটা কি নিয়ে স্যার, এই পুরো প্যাসেজটা হচ্ছে স্যার, হ্যাঁ বই নিয়ে, রাইট। এই পুরো প্যাসেজটা বই নিয়ে, স্পেসিফিক টপিক নিয়ে, তার মানে প্যাসেজটা স্যার প্রেজেন্ট টোনে আছে। কোন টোনে আছে? প্রেজেন্ট টোনে আছে, তার মানে ম্যাক্সিমাম ভার্বগুলো প্রেজেন্টে হবে। আবার দেখো অন্য যে ভার্বগুলো আছে দেখি এগুলো কিসে আছে স্যার, এই যে ইজ, এই ভার্বটা স্যার প্রেজেন্টে আছে, তারপর আছে দে আর, এই ভার্বটা প্রেজেন্টে আছে, তাই না? আর কি ভার্ব আছে, যাই মানে বুঝতে পারতেছি স্পেসিফিক টপিক নিয়ে বলাই, যে উই হিয়ার, এই ভার্বটা প্রেজেন্ট টোনে আছে, ম্যাক্সিমাম ভার্বগুলো প্রেজেন্টে আছে, তার মানে স্যার এই পুরো প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে, ভার্বগুলো প্রেজেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা তাহলে বুকস কি করে স্যার, ধারণ করে, তাহলে সাবজেক্ট তো প্লুরাল স্যার, এই বুকস প্লুরাল না, এই সাবজেক্ট, বুক সাবজেক্ট, এবং প্লুরাল না সিঙ্গুলার, এটা প্লুরাল। প্লুরাল সাবজেক্ট হইলে ভার্বের সঙ্গে অ্যাস বাই যুক্ত হয় না। আগে বুঝো এটা কোন টেন্স হবে, এটা স্যার V1 হবে। কেন V1 হবে স্যার? কারণ স্পেসিফিক টপিক নিয়ে বললে, এটা বুকস নিয়ে আমি এক্সপ্লানেশন দিচ্ছি, বই নিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি। কোন একটা টপিক নিয়ে ব্যাখ্যা দিলে, এক্সপ্লানেশন দিলে ভার্বটা প্রেজেন্টে হয়, তার মানে এই ভার্বটা প্রেজেন্ট হবে, V1 হবে। এখন সাবজেক্ট প্লুরাল না সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে অ্যাস বাই যুক্ত হয় না, তাহলে অ্যান্সার হবে পজেস, ডাবল এস ই ডাবল এস। তাহলে বই ধারণ করে অ্যাজ এসেন্স অফ ইমোর্টালিটি। এসেন্স ওয়াটার মানে কি স্যার? এসেন্স ওয়াটার মানে হচ্ছে নির্যাস। এখন বলবো স্যার নির্যাস মানে কি, বুঝাচ্ছি। নির্যাস মানে কি? অফ ইমোর্টালিটি মানে অমরত্ব। ইমোর্টালিটি মানে কি বলতো? অমরত্ব। এখানে বলতেছে বই হচ্ছে অমরত্বর যে নির্যাস কোয়ালিটি, সে কোয়ালিটিকে ধারণ করে। এসেন্স হচ্ছে মূলত হচ্ছে যে কোয়ালিটি, কোয়ালিটি, আচ্ছা, অর্থাৎ বেস্ট কোয়ালিটি অফ সামথিং, কোনো কিছুর গুণ, বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি অফ সামথিং, কোনো কিছুর সর্বোচ্চ গুণ। কোন একটা ব্যক্তি, বস্তু বা যে কোনো কিছুর একটা গুণ থাকে, সর্বোচ্চ যে গুণ থাকে, সর্বোচ্চ যে কোয়ালিটি থাকে, এই ব্যাপারটাকে বলা হয় এসেন্স। তো অমরত্বের যে গুণ, অমরত্বের যে সর্বোচ্চ গুণ, এই সর্বোচ্চ গুণ অর্থাৎ অমরত্বের গুণটা কোথায় আছে স্যার? বইয়ের মধ্যে থাকে। তো বই পজেস অ্যাজ এসেন্স অফ ইমর্টালিটি, অমরত্বের যে গুণ এটা বইয়ের মধ্যে আছে। আচ্ছা ফাইন, দে আর দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্টস। দে মানে কারা? দে বলতে এখানে বইকে বোঝাচ্ছে। বই হচ্ছে আর দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্টস। প্রেশাস মানে কি? মূল্যবান। মূল্যবান বই হচ্ছে সব থেকে মূল্যবান প্রোডাক্ট বা উপাদান। বই হচ্ছে সব থেকে মূল্যবান উপাদান অফ হিউম্যান এফোর্টস, মানব প্রচেষ্টার।
মানুষ চেষ্টা করে প্রচেষ্টা করে যত কিছু আবিষ্কার করছে, এফোর্টস মানে কি প্রচেষ্টা, হিউম্যান মানে কি মানুষ বা মানব, মানব প্রচেষ্টা, অর্থাৎ মানুষ চেষ্টা করে প্রচেষ্টা করে যা কিছু আবিষ্কার করা হইতেছে করছে তার সব থেকে বেস্ট প্রোডাক্টস উপাদান হচ্ছে বই। তারপর বলতেছে টেম্পলস ড্যাশ ইনটু অ্যাশেস। টেম্পলস মানে কি? টেম্পলস বলতে বোঝাচ্ছে মন্দির, মসজিদ, গির্জা, এগুলোকে বলা হয় টেম্পলস। অ্যান্ড টেম্পলস কি হয়েছে স্যার? এটা একটা প্রবাদের মতো, ক্রাম্বেল ইনটু অ্যাশেস। এই অ্যাশেস মানে কি? ছাই, ছাই। আর ক্রাম্বেল ওয়াটার মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া, চূর্ণ বিচূর্ণ হওয়া। এটার মানে কি স্যার? এটার মানে হচ্ছে বলছে মন্দির, মসজিদ, গির্জা এগুলা কি হয় স্যার? ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মন্দির, মসজিদ, গির্জা এগুলা ভেঙে কি হয় স্যার? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার মানে এই পুরা প্যাসেজটা স্যার যেহেতু প্রেজেন্ট টোনে আছে, তার মানে ভার্বগুলা প্রেজেন্টে হবে। তো বুঝতেই পারতেছে এটাও ভিওয়ান হবে। তাহলে ক্রাম্বেলের ভিওয়ান তো ক্রাম্বেল নিজেই। আবার সাবজেক্ট যেহেতু প্লুরাল, যখনই দেখবা ভিওয়ান হবে তখনই চেক করবা স্যার, যখনই দেখবা ভিওয়ান হবে তখন তো চেক করবা ওই ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হবে কি হবে না। যখনই দেখবা যে ভার্বটা ভিওয়ান হয়েছে তখন একটু চেক করে নিবা অ্যাস বাই এস হবে কি হবে না। কারণ অন্য অন্য কোনো ভার্বের ফর্ম, এটা ভি2 হোক, ভি3 হোক, এগুলোর সঙ্গে তো অ্যাস বাই যুক্ত হয় না। অ্যাস বাই এস কার সঙ্গে যুক্ত হয়? শুধু ভিওয়ান বা প্রেজেন্ট ফর্মের সঙ্গে। তো যখনই দেখবা ভিওয়ান আসে তার মানে তুমি একটু চেক করে নিবা যে এর সঙ্গে অ্যাস বাই যুক্ত হবে কিনা। এখন টেম্পলস তো আমাদের প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল না? তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে অ্যাস বাই যুক্ত হয় না। তার মানে ক্রাম্বেল ক্রাম্বিলে হবে। ক্রাম্বেল 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 মানে কি? চূর্ণ বিচূর্ণ হওয়া। বলতেছে টেম্পলস চূর্ণ বিচূর্ণ হয়ে অ্যাশেসে পরিণত হয়। ইনটু মানে পরিণত হওয়া। কিসে পরিণত হয়? অ্যাশেস। অ্যাশেস মানে কি? ছাই। টেম্পলস চূর্ণ বিচূর্ণ হয়ে ছায়ে পরিণত হয়। তারপর বলছে পিকচার্স অ্যান্ড স্ট্যাচুস। স্ট্যাচুস ছবি এবং স্ট্যাচু। স্ট্যাচু মানে কি বলতো? ভাস্কর্য, তাই না? ছবি এবং ভাস্কর্য ডিকে। ডিকে মানে স্যার ক্ষয় হওয়া, ক্ষয় হওয়া, ক্ষয় হওয়া। ছবি এবং ভাস্কর্য স্যার ক্ষয় হয়। বলছে টেম্পলস অ্যাশেসে পরিণত হয়, ছবি এবং ভাস্কর্য ক্ষয় হয়, কিন্তু বই কোনো চেঞ্জ হয় না, এমন আর কি। তাহলে স্যার এটাও ভিওয়ান হবে স্যার, যেহেতু এর আগেটাও ভিওয়ান, এটাও ভিওয়ান, স্পেসিফিক টপিক নিয়ে বলা, তাহলে মানে এটা ভিওয়ান হবে। এখন যখনই ভিওয়ান হয় তখন দেখবো এর সঙ্গে অ্যাস বাই যুক্ত হবে কি হবে না। এখন এর পূর্বে যে সাবজেক্ট দেওয়া আছে পিকচার্স অ্যান্ড স্ট্যাচুস, এটা তো আমাদের প্লুরাল সাবজেক্ট। এই এন দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে এটা তো প্লুরাল সাবজেক্ট হয়। এন দ্বারা যখন দেখবা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে তার মানে এটা কি সাবজেক্ট স্যার? এটা প্লুরাল সাবজেক্ট। তার মানে ভার্বের সঙ্গে অ্যাস বাই যুক্ত হবে না। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে অ্যাস বাই যুক্ত হয় না। তার মানে অ্যান্সার হবে ডিকে। ডিকে ডিকে হবে। বলছি পিকচার্স অ্যান্ড স্ট্যাচুস ডিকে। পিকচার্স এবং ভাস্কর্য, ছবি এবং ভাস্কর্য কি হয়ে যায় স্যার? ক্ষয় হয়, পতন হয়, নষ্ট হয়ে যায়। বাট বুকস সারভাইভ, কিন্তু বই বেঁচে থাকে। সারভাইভ মানে বেঁচে থাকা। সারভাইভ মানে কি বলতো? বেঁচে থাকা। কি বোঝাচ্ছে? টেম্পলস ছাইয়ে পরিণত হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে। তারপর বলতেছে পিকচার এবং স্ট্যাচুস কি হয়ে যায় স্যার? ক্ষয় হয়ে যায়, কিন্তু বই বেঁচে থাকে। আচ্ছা ফাইন। টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস। আচ্ছা, সময় অফ নো অ্যাকাউন্ট। নো অ্যাকাউন্ট মানে এই আচ্ছা অফ অ্যাকাউন্ট, আচ্ছা নো অ্যাকাউন্ট মানে হচ্ছে যে তার কোনো কৈফিয়ত নাই, জবাবদিহিতা নাই। বলছে সময়ের কোনো জবাবদিহিতা নাই ফর গ্রেট থটস, মহৎ চিন্তার জন্য। অর্থাৎ কি বোঝাচ্ছে স্যার? সময়ের কোনো জবাবদিহিতা নাই মহৎ চিন্তার জন্য। অর্থাৎ ব্যাপারটা এরকম না যে, আচ্ছা পুরো লাইনটার মানে তখন তুই বুঝবা যে সময়ের কোনো জবাবদিহিতা নাই, কৈফিয়ত নাই, কিসের জন্য? ফর গ্রেট থটস, মহান চিন্তা ভাবনার জন্য। গ্রেট থটস মানে কি? মহান চিন্তা ভাবনা। এই পুরো লাইনটার মানে তখন বুঝবা। হুইচ ড্যাশ অ্যাস ফ্রেশ, এন্ড হুইচের পর এখানে কি দেওয়া আছে? বি দেওয়া আছে। এখন আমরা জানি যে ব্রেকেটে বি থাকলে বি হয়ে যায় এম ইজ আর ওয়াজ আর। এখন যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে তার মানে ভার্বটা ওয়াজ আর হবে না, এম ইজ আর হবে। এখন এখানে কি এম ইজ আর কোনটা হবে? এখন আমরা দেখবো গ্যাপের পূর্বে কি দেওয়া আছে? গ্যাপের পূর্বে দেওয়া আছে হুইচ। এই জায়গাটা খুব ভালো করে বুঝো। গ্যাপের পূর্বে দেওয়া আছে হুইচ। এই হুইচ হচ্ছে স্যার আমাদের রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন স্যার? রিলেটিভ প্রোনাউন। মনে রাখবা রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন আছে, এই যে হুইচ কাকে নির্দেশ করতেছে? থটসকে নির্দেশ করতেছে। এই যে থটস, হুইচ কাকে নির্দেশ করতেছে? এই থটসকে নির্দেশ করতেছে।
এই রিলেটিভ প্রোনাউন পূর্বের যে নাউনকে নির্দেশ করে, এই থটসকে নির্দেশ করতেছে না। হুইচ কি, হুইচ দ্বারা এই থটসকে বোঝাচ্ছে না। গ্রেট থটস বা গ্রেট চিন্তা ভাবনা যেগুলা, তো যেগুলা কোনগুলা, এই থটস গুলা। তো এই রিলেটিভ প্রোনাউন যখন তার পূর্বের নাউনকে নির্দেশ করে, এই নাউন অনুযায়ী ভার্বের ফর্ম হবে। এখন থটস কি প্লুরাল না সিঙ্গুলার? থটস তো আমাদের প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল, তার মানে কি এটা কি হবে স্যার? এম ইজ, আর কি হবে? আর। বুঝতে পারতেছ? আচ্ছা ফাইন। তো গ্রেট থটস হুইচ আর অ্যাজ ফ্রেশ, যেগুলো হলো এতটাই নতুন টুডে, অ্যাজ দে, এটা কি হবে স্যার? এটা মানে বোঝায় অ্যাজ দে, এখানে বি হয়ে যাবে ওয়ার। তার কেন ওয়ার হবে? এই পুরো সেন্টেন্স মানে বোঝাই, মানে বোঝাচ্ছে, পুরো সেন্টেন্স মানে বোঝাচ্ছে। ধরো অনেকদিন আগে যারা গ্রেট মানুষ ছিলেন, তো গ্রেট মানুষের মনে কি স্যার? গ্রেট থটস আসে। তো অনেকদিন আগে গ্রেট থটস গুলা, মহান চিন্তা ভাবনাগুলা যে মূল্যবান ছিল, ওই চিন্তা ভাবনাগুলো কি এখন কি ধ্বংস হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে? ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম না। ওই চিন্তা ভাবনাগুলো এখনো ঠিক অতটাই মূল্যবান বা মহান আছে। কথার কথা, অনেক দিন আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে, তার সেন্সের মধ্যে অনেক গ্রেট থটস আসছিল। এখন তার মাথার মধ্যে যে গ্রেট থটস এসেছিল, ওই থটস গুলা কি এখন নাই? ওগুলা কি এখন মূল্যহীন হয়ে গেছে? এখনো তো মূল্যবান আছে। আবার ধরো সক্রেটিস, অ্যারিস্টটল, যাদেরকে আমরা অনেক জ্ঞানী ভাবি, আইনস্টাইন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, যাদেরকে আমরা জ্ঞানী ভাবি, তাদের মাথার মধ্যে যে থটস গুলা, চিন্তা ভাবনাগুলো আসছিল, ওই চিন্তা ভাবনাগুলো তখনও মূল্যবান ছিল, এবং ওই যে চিন্তা ভাবনাগুলো এখনো মূল্যবান আছে। সময়ের কালক্রমায় ওই চিন্তা ভাবনাগুলো কি হয় না স্যার? নষ্ট হয়ে যায় নাই। কথাই বুঝতে পারতেছে? এই পুরো সেন্টেন্সের মানে এটাই, যে অ্যাজ দে ওয়ার, মানে তারা আগে যেমনটা ছিল, যখন এই চিন্তা ভাবনাগুলো যখন গ্রেট মানুষদের মনে আসছিল, তখন তারা যেমন ফ্রেশ ছিল। ধর কাজী নজরুল ইসলামের মাথার মধ্যে 1965 সালে কথার কথা, তিনি যে কবিতাগুলো লেখছেন, কারণ ওই কবিতাগুলো বা প্রবন্ধগুলো লেখছেন, ওই প্রবন্ধগুলো যেমন ফ্রেশ ছিল, এখন কি ওই প্রবন্ধগুলো কি এমন ফ্রেশ নাই, পুরাতন হয়ে গেছে, বা ওই প্রবন্ধগুলো কি এখন ভ্যালুলেস হয়ে গেছে? ব্যাপারটা তা না। অর্থাৎ এই মহান চিন্তাগুলো আগে যেমন ফ্রেশ ছিল, অ্যাজ দে ওয়ার, অর্থাৎ তারা আগে যেমন ফ্রেশ ছিল, ঠিক তারা এখনো এমনটাই ফ্রেশ। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? আচ্ছা ফাইন। পয়েন্ট কেম থ্রু, যখন তারা এসেছিল, অথার্স মাইন্ড এইজেস এগো, বছর বছর আগে, যুগ যুগ আগে, যুগ যুগ আগে, যখন এই মহান চিন্তাগুলো লেখকদের মাথায় আসছিল, গ্রেট মানুষদের মাথায় আসছিল, তখন এই চিন্তা ভাবনাগুলো যেমন ফ্রেশ ছিল, এই চিন্তা ভাবনাগুলো এখনো তেমনই ফ্রেশ। আর এগুলোকে ফ্রেশ রাখছে কি? বইগুলোতে ফ্রেশ রাখছে। আচ্ছা ফাইন। হোয়াট ওয়াজ দেন থট অর সেড, তখন, এই যে দেন মানে হচ্ছে তখন, থট মানে কি? ভাবা বা চিন্তা করা। তখন যা ভাবা হইতো এবং বলা হইতো, হোয়াট ওয়াজ দেন থট অর সেড, তখন যা ভাবা হইতো এবং চিন্তা করা হইতো, স্টিল স্পিক টু আস। এখন দেখো এখানে স্পিক কি হবে স্যার? এই জায়গাটা খুব ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো। এখন আমরা তো জানি পুরো প্যাসেজটা কিসে স্যার? প্রেজেন্ট টোনে আছে, কারণ ভার্বটা প্রেজেন্টে হবে, তার মানে এটা কি হবে স্যার? ভার্বটা V1 হবে। এখন যখনই ভার্বটা V1 হচ্ছে, প্রেজেন্টে আছে, তাই আমি কি বলছিলাম, আমি দেখবা যে এই ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে কি হবে না। এখন এস বাই যুক্ত হয় কখন স্যার? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না, হয়। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না। মানে যখনই ভার্বটা V1 হচ্ছে, কেন V1 হচ্ছে স্যার? কারণ পুরো প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে। প্রেজেন্ট টোনে থাকলে তো ভার্বটা প্রেজেন্টই হয়, V1 হবে, তাই না? ভার্বটা কি হবে স্যার? V1 হবে। এখন যখনই V1 হয়, তখন দেখো ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে কি হবে না। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে না। এটা আমাদের নিয়ম। এখন স্যার একটু ভালো করে বুঝো। এখন দেখবো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। এই যে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি জানো? এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হোয়াট ওয়াজ দেন থট অর সেড। এই যে পুরাটা আছে না, এই পুরাটা হচ্ছে এই ভার্বের সাবজেক্ট। তখন যা ভাবা হইতো এবং বলা হইতো, এই পুরাটাই হচ্ছে এই স্পিকের সাবজেক্ট। তখন যা ভাবা হইতো, বলা হইতো, স্পিক টু আস, ওগুলো আমাদেরকে এখনো বলা হয়, স্টিল স্পিক টু আস, ওই ব্যাপারগুলো এখন আমাদেরকে বলা হয়। আচ্ছা, ওই ব্যাপার, ওইটা আমাকে এখনো বলে। আচ্ছা, ওই বিষয়টা আমাকে এখনো বলে। এখন এই যে স্পিক হচ্ছে আমাদের ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট কি স্যার? একটা ভার্বের সাবজেক্ট হচ্ছে ক্লজ। ক্লজ, যখন একটা ক্লজ একটা ভার্বের সাবজেক্ট হয়, তখন এই ভার্বটা সিঙ্গুলার হয়। এই ভার্বটা কি হবে স্যার? সিঙ্গুলার হবে। এটা একটু খাতার মধ্যে লিখে রাখো, এটা কাজে লাগবে।
যখন, খাতার মধ্যে লেখা রাখো, যখন একটি ক্লজ, যখন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, সহজ এক্সাম্পল দিয়ে, সমস্যা নাই, এটা খাতার মধ্যে লেখো। যখন একটি ক্লজ ভার্বের সাবজেক্ট হয়, যখন একটি ক্লজ ভার্বের সাবজেক্ট হয়, যখন একটি ক্লজ ভার্বের সাবজেক্ট হয়, তখন ভার্বটি সিঙ্গুলার হয়, তখন ভার্বটি সিঙ্গুলার হয়। যখন একটা ক্লজ একটা ভার্বের সাবজেক্ট হয়, তখন ভার্বটা সিঙ্গুলার হয়। কথা কি বুঝতে পারছো? যেমন ধরো আমি যদি বলি তুমি যা জানো তা সত্য নয়, যেমন ধরো আমি বললাম হোয়াট ইউ নো, এটা ইংরেজি কি? হোয়াট ইউ নো, তুমি যা জানো, হোয়াট ইউ নো, তুমি যা জানো, ইজ নট ট্রু, সত্য নয়। এখন আমি এখানে ইজ বসালাম কেন? এই যে সাবজেক্ট কই, দেখো দেখো, এই যে নো এর সাবজেক্ট কে? ইউ। তাহলে ইজ এর সাবজেক্ট কে? যে ইজ নট ট্রু, সত্য নয়। কি সত্য নয় স্যার? তুমি যা জানো, এই পুরোটাই হচ্ছে ইজ এর সাবজেক্ট। বলতেছে ইজ নট ট্রু, সত্য নয়। কি সত্য নয়? হোয়াট ইউ নো, তুমি যা জানো, এটা সত্য নয়। তার মানে এই ইজ এর সাবজেক্ট হচ্ছে এই পুরা হোয়াট ইউ নো, এটা হচ্ছে একটা ক্লজ। তো এমন ক্লজ যদি কোনো একটা ভার্বের সাবজেক্ট হয়, আর এই সেন্টেন্সগুলো মূলত মানে হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াট ই বিলিভস, হোয়াট ই সেইড, এরকম, হোয়াট ইউ নো, এরকম থাকে। হোয়াট দিয়ে যখন এমন একটা ক্লজ থাকবে, এই ক্লজ যখন একটা ভার্বের কি হবে স্যার? সাবজেক্ট হবে। এই পুরো ক্লজটা হচ্ছে সাবজেক্ট, এই ভার্বের সাবজেক্ট। এই পুরো ক্লজটা হচ্ছে সাবজেক্ট। কার সাবজেক্ট? এই ভার্বের সাবজেক্ট। তখন এই যে ভার্বটা আছে না, এই ভার্বটা সিঙ্গুলার হবে। তার মানে একটা ক্লজ যখন একটা ভার্বের সাবজেক্ট হয়, তখন এই ভার্বটা সিঙ্গুলার হয়। এখানে তাই বলছি, দেখো তো, হোয়াট ওয়াজ দেন থট অর সেড, তখন যা ভাবা হইতো বলা হইতো, তখন যা ভাবা হইতো এবং বলা হইতো, তাহলে এটা এই ভার্বটা সিঙ্গুলার হবে। যেহেতু ক্লজ সাবজেক্ট, তার মানে ভার্বটা সিঙ্গুলার হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হবে, রাইট? এই পুরোটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। ক্লজ যখন সাবজেক্ট হয়, সরি, এই ক্লজ যখন একটা ভার্বের সাবজেক্ট হবে, এই ক্লজটা, এই সাবজেক্টটা হবে স্যার আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। মনে রাখবা, কি সাবজেক্ট স্যার? সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট। ক্লজ যখন ভার্বের সাবজেক্ট হয়, একটা ক্লজ যখন একটা ভার্বের সাবজেক্ট হয়, তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয়। বুঝতে পারছো? তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার, ভার্বের সঙ্গে অ্যাস হবে, তার মানে আনসার হবে স্পিক্স, স্টিল স্পিক্স টু আস। তারপর বলছে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি, বই আমাদেরকে পরিচয় করে দেয়। ইন্ট্রোডিউস মানে পরিচয় করে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারতেছি স্পেসিফিক, যেহেতু ভার্বটা প্রেজেন্ট হবে, ভি ওয়ান হবে। কেন ভি ওয়ান হবে স্যার? কোনো পুরো প্যাসেজটাই স্যার ভি ওয়ান। আবার এটা ভি ওয়ানের মতো করে বলা, বই আমাদেরকে নতুন সমাজের সঙ্গে পরিচয় করে দেয়, বই আমাদেরকে সব থেকে বেস্ট সমাজের সঙ্গে পরিচয় করে দেয়, তার মানে এটা ভি ওয়ানই হবে। তাহলে যেহেতু বুকস আমাদের প্লুরাল, সাবজেক্ট আমাদের কি স্যার? প্লুরাল, তার মানে ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হবে না, তার অ্যান্সার হবে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস, তাহলে বই আমাদের ইন্ট্রোডিউস করে দেয়, পরিচয় করে দেয় টু দ্য বেস্ট সোসাইটি, বেস্ট সোসাইটির সঙ্গে। দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স অফ দ্য নোবলেস্ট মাইন্ড, দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স, তারা আমাদেরকে নিয়ে আসে, কোথায় নিয়ে আসে? ইনটু দ্য প্রেজেন্স, উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? অফ দ্য নোবলেস্ট মাইন্ডস, নোবলেস্ট মানে হচ্ছে মহৎ, অর্থাৎ তারা আমাদেরকে মহৎ মানুষের মহৎ মাইন্ডের মধ্যে নিয়ে আসে। এখন তারা আমাদের মহৎ মাইন্ডের মধ্যে নিয়ে আসে মানে কি? অর্থাৎ বই কারা লেখে? বইয়ের মধ্যে কাদের লেখা থাকে? জ্ঞানী ব্যক্তিদের লেখা থাকে, জ্ঞানী ব্যক্তিদের ইনফরমেশন থাকে। তো যখন আমরা জ্ঞানী ব্যক্তিদের ইনফরমেশন পড়বো, জ্ঞানী ব্যক্তিদের বই পড়বো, তার মানে কি? জ্ঞানী ব্যক্তির লেখা পড়বো, তার মানে জ্ঞানী ব্যক্তির চিন্তার সঙ্গে আমি কি করতেছি? জ্ঞানী ব্যক্তির চিন্তা ভাবনা নিয়ে আমি ভাবতেছি। যখন আমরা বই পড়বো, বইগুলো কার লেখা হয়? নর্মালি জ্ঞানী ব্যক্তিদের লেখা হয়। তার মানে জ্ঞানী ব্যক্তিদের চিন্তা ভাবনাগুলোর সঙ্গে আমি পরিচিত হচ্ছি। এইভাবে বই আমাদেরকে নিয়ে আসে কাদের সঙ্গে? নোবলেস্ট মাইন্ডের সঙ্গে, মাইন্ডের কাছে নিয়ে আসে। এই নোবলেস্ট মাইন্ড কারা? জ্ঞানী ব্যক্তিদের মাইন্ড হচ্ছে নোবলেস্ট মাইন্ড। বই আমাদেরকে নোবলেস্ট মাইন্ডের কাছে নিয়ে আসে। দ্যাট হ্যাভ এভার, এই যে হ্যাবের পরে তো ভার্বের ভিতরে আমরা জানি, এখানে কি হচ্ছে? হ্যাব আছে না? হ্যাব এর পরে ভার্বের ভিতরে হয়, লিভ কি হবে স্যার? লিভড। দ্যাট হ্যাভ এভার লিভড, যারা এতদিন ধরে বেঁচে ছিল আর কি। উই হিয়ার দ্যাট, উই হিয়ার হোয়াট দে, আচ্ছা আমরা শুনি, হোয়াট দে তারা যা, থিঙ্ক অর সেইড, মানে বই থেকে আমরা শুনতে পাই, দেখতে পাই যে তারা যা বলেছিল এবং ভেবেছিল। যাই হোক, এখন কি হবে স্যার? এখন দেখো এখানে যে অর আছে, অর দেখছো? অরের পূর্বে যে ভার্ব আছে এটা পাস্টে আছে। এখানে বলছিলাম কোঅর্ডিনেট, কনজাংশন, এন্ড অর বাট, এগুলোর পরে যে ভার্বের ফর্ম হয়, পূর্বে ভার্বের সেই ফর্ম হয়।
এই অর হচ্ছে এখানে স্যার কোঅর্ডিনেট কনজাংশন। অর কি স্যার? কোঅর্ডিনেট কনজাংশন। এখন স্যার কোঅর্ডিনেট কনজাংশন গুলো মনে আছে? এন্ড অর বাট। এন্ড অর বাটের পরে যে ভার্বের ফর্ম হয়, এন্ড অর বাটের আগেও ভার্বের সেই ফর্ম হয়। তো এন্ড অর বাটের পরে যে ভার্বটা আছে এটা পাস্টে আছে, ভিটো আছে, এবং তার মানে এর আগে যে ভার্বটা আছে এটাও পাস্টে হবে। এই যে অরের পরে ভার্বটা পাস্টে আছে না, তার মানে অরের পূর্বে ভার্বটাও পাস্টে হবে। তো থিঙ্কের পাস্ট কি? থিঙ্কের পাস্ট হচ্ছে থট, THOUGST। উই হেয়ার, আমরা শুনতে পাই, হোয়াট দে থট, তারা যা ভাবতো এবং তারা যা বলেছিল। উই সি দ্যাম, আমরা তাদেরকে দেখি, অ্যাজ ইফ মানে কি বলতো? যেন। অ্যাজ ইফ মানে কি? যেন বা এমন মনে হয়, মনে আছে অ্যাজ ইফের বুঝটা? অ্যাজ ইফ মানে কি বলতো? যেন অথবা এমন মনে হয় যেন। বেসিক ক্লাসে করাইছিলাম এমন মনে হয় যেন। যে বেসিক ক্লাসে মানে যার প্রথম 4টা ক্লাস ছিল কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্বের বেসিক ক্লাস, ওখানে খুব সুন্দর করে বুঝটা পড়াইছি। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন বা এমন মনে হয় যেন। আমি বলছিলাম অ্যাজ ইফ এর পূর্বে যদি V1 হয়, তারপরে যে ভার্ব আসবে এই ভার্বটা হয়ে যাবে কি স্যার? V2 অথবা বি থাকলে অয়ার হয়। খুব সুন্দর করে পড়াইছিলাম। অ্যাজ ইফ এর পূর্বে যদি V1 হয়, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর পূর্বে যদি V1 হয়, তখন অ্যাজ ইফ অ্যাজ এর পরে যে ভার্ব আসবে এটা V2 হবে, আর বি থাকলে অয়ার হবে। তাহলে বি আছে, বি হয়ে যাবে অয়ার। আমরা তাদেরকে দেখতে পাই যেন দে অয়ার রিয়েলি অ্যালাইভ, তারা যেন সত্যিই বেঁচে আছে। অর্থাৎ যখন আমরা বই পড়ি এবং মহান মানুষের লেখাগুলো পড়ি, মহৎ চিন্তা ভাবনাকারী লোকদের লেখা পড়ি, তাদের সম্পর্কে পড়ি, মনে হয় যে ওই লোকগুলা এখনো বেঁচে আছে, এখনো জীবিত আছে। অ্যালাইভ মানে জীবিত থাকা। আচ্ছা ফাইন, হয়ে গেছে আমাদের ডান। লাস্ট কোশ্চেন আজকের লাস্ট কোশ্চেন, এটা চট্টগ্রাম বোর্ড 2024। বেশিক্ষণ লাগবে না। কতক্ষণ হয়েছে দেখি আমাদের সময়? 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই আজকে লাস্ট কোশ্চেন সলভ করে দিই, ঠিক আছে? যেহেতু বলছিলাম 5টা কোশ্চেন প্রতি ক্লাসে সলভ থাকবে অ্যাটলিস্ট। চট্টগ্রাম বোর্ড 2024 এর কোশ্চেনটা কি বলছে দেখো তো। এটা হচ্ছে আমাদের রিলেশনশিপস সম্পর্ক নিয়ে। তো এইটা আমাদের হ্যাঁ টেক্সট বইয়ের প্যাসেজ থেকে নেওয়া, তোমরা পড়ছো হয়তো বা। সো ওই প্যাসেজ থেকে টেক্সট বইয়ের যে মনে হয় ফার্স্ট ইউনিট থেকে এটা নেওয়া। তো চলো আমরা শুরু করি। কি বলছে দেখো, রিলেশনশিপস সম্পর্ক ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ডস। এই পুরো প্যাসেজটা হচ্ছে স্যার আমাদের রিলেশনশিপস বা সম্পর্ক নিয়ে, মানে স্পেসিফিক টপিক নিয়ে। তাহলে এই পুরো প্যাসেজের মেইন ব্যাপারটা হচ্ছে টপিক রিলেশনশিপ, মানে এটা রিলেশনশিপ নিয়ে এই প্যাসেজটাকে আমাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে। এখন বলছিলাম, আমি আবার বলতেছি, স্পেসিফিক টপিক নিয়ে এক্সপ্লেন করলে ভার্বগুলো প্রেজেন্টে হয়। স্পেসিফিক কোনো টপিক নিয়ে এক্সপ্লেন করলে ভার্বগুলো প্রেজেন্ট হয়, তার মানে এখানে ম্যাক্সিমাম ভার্বগুলো প্রেজেন্ট হবে। তার মানে ওই পুরো প্যাসেজটা কিসে আছে স্যার? প্রেজেন্ট টোনে আছে। এই পুরো প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে। কেমনে প্রেজেন্ট টোনে আছে? কারণ এই পুরো প্যাসেজটা স্পেসিফিক টপিক, সেটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে এক্সপ্লেন করতেছে। আবার প্যাসেজের অন্যান্য যে ভার্বগুলো আছে আমরা দেখি ভার্বগুলো কিসে আছে। এই দেখো, এই যে হ্যাভ প্রেজেন্টে আছে, এই যে আর প্রেজেন্টে আছে। তারপর আর কোথায় আছে স্যার? দেখে এই যে ফর্ম প্রেজেন্টে আছে। দেখছো প্যাসেজের ম্যাক্সিমাম যে ভার্বগুলা এই যে মে প্রেজেন্টে আছে। তার মানে বোঝাই যাচ্ছে পুরো প্যাসেজটার টোন হচ্ছে স্যার প্রেজেন্ট টোন। তোমার প্রথম কাজ হচ্ছে টোনটা বের করা, প্রেজেন্ট টোন না পাস্ট টোন? প্রেজেন্ট টোন। তার মানে ম্যাক্সিমাম ভার্বগুলো প্রেজেন্ট হবে, বুঝতে পারতেছি। প্রবলেম কিন্তু 50% সলভ। এখন আসলে আমরা সলভ করি। কি বলছে? রিলেশনশিপস, তারপর এখানে বি দেওয়া আছে, অফ ডিফারেন্ট কাইন্ডস। বলতেছে সম্পর্ক বিভিন্ন প্রকার হয়। কাইন্ডস মানে বিভিন্ন, আর কাইন্ডস মানে হচ্ছে প্রকার। সরি, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, আর কাইন্ডস মানে হচ্ছে প্রকার। বলতেছে সম্পর্ক বিভিন্ন প্রকার হইতে পারে। এখন ব্রেকেটে দেওয়া আছে বি থাকলে স্যার কি হয়? স্যার আমাদের জানি এম ইজ আর ওয়াজ আর। তো ওয়াজ আর তো হবে না, যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে, তার মানে ভার্বগুলো প্রেজেন্ট হবে, এম ইজ আর হবে। যেহেতু রিলেশনশিপস এটা প্লুরাল, এটা আমাদের প্লুরাল সাবজেক্ট না, প্লুরাল সাবজেক্ট হলে হবে স্যার আর, তাহলে বি হয়ে গেল আর। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক বিভিন্ন প্রকার হইতে পারে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। সাম মানে কিছু সম্পর্ক হয় ফ্যামিলিয়াল, পারিবারিক। ফ্যামিলিয়াল মানে কি? পারিবারিক। অ্যান্ড ইন্টিমেট মানে খুবই ঘনিষ্ঠ। কিছু সম্পর্ক হয়েছে স্যার পারিবারিক এবং খুব কি ঘনিষ্ঠ। কিছু সম্পর্ক হয় স্যার কি? স্যার কিছু সম্পর্ক হলো পারিবারিক এবং কি বলতো ঘনিষ্ঠ। ড্যাশ বাই ব্লাড অ্যান্ড ম্যারিজ। এখন স্যার এখানে ফর্ম, এখানে কি হবে স্যার? দেখো
আমি করাইছিলাম, আমি আবার বলি, যখন তুমি দেখবা একটা সেন্টেন্সে স্যার সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, তারপরে অবজেক্ট দেওয়া আছে, তারপরে স্যার একটা ভার্ব এখানে বসাতে হবে, তারপরে এখানে স্যার বাই যুক্ত কিছু একটা দেওয়া আছে, বাই ডট ডট এরকম দেওয়া আছে। বুঝতে পারতেছো? যখন একটা সেন্টেন্সের প্যাটার্ন এরকম দেখবা, আমি সহজ করে বুঝাই দিই, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপর এখানে একটা গ্যাপ দিছে, আমাকে গ্যাপে এখানে ভার্বের ফর্ম বসাতে হবে। এই গ্যাপের পরে যে কি দেওয়া আছে, বাই প্লাস কিছু একটা দেওয়া আছে, বাই প্লাস কিছু একটা দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এই যে এতটুকু অংশ স্যার প্যাসিভে দেওয়া আছে, এতটুকু অংশ কিসে দেওয়া আছে স্যার, প্যাসিভে দেওয়া আছে। তখন এই জায়গায় যে ভার, এই ভারটা হবে স্যার ভি3, শুধু ভি3 বসাই দেবে, আর কোনো কাহিনী নেই। আমি আবার বলি, যখন কোন একটা সেন্টেন্স প্যাটার্ন তুমি সাবজেক্ট পাইবা, ভার পাইবা, তারপর অবজেক্ট পাইবা, তারপর এখানে স্যার একটা গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরে কি দেওয়া আছে স্যার, কথা কথা এখানে ভার বসাতে হবে, বাই প্লাস কিছু একটা দেওয়া আছে, বাই হিম, বাই করিম, বাই ব্লাড, হোয়াটএভার কিছু একটা থাকুক, তখন বুঝবো স্যার সেন্টেন্সটা প্যাসিভে দেওয়া আছে। আর যেহেতু প্যাসিভে দেওয়া আছে, তখন কি করবা, এই ভার্বটাকে ভি3 করে দিবা, তাহলে তোমার হয়ে গেছে। এখন আসো আমরা এখানে চলে আসি, কি বলছে দেখো তো, এই সেন্টেন্সটা ঠিক এরকম দেখো, এই যে সাম হচ্ছে আমাদের সাবজেক্ট, আর হচ্ছে আমাদের ভার্ব, আর এই যে ফ্যামিলিয়ার এন্ড ইন্টিমেট হচ্ছে আমাদের এক্সটেনশন। তারপর এখানে কি স্যার, এই যে এখানে দেখো, এই যে গ্যাপটা দেওয়া আছে, দেখছো এই যে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের পরে যে বাই প্লাস ব্লাড এন্ড মেরি, দেখছো বাই প্লাস কিছু একটা দেওয়া আছে। আমার স্ট্রাকচারের সঙ্গে মিলছে স্যার? মিলছে। তার মানে আমি কি করব, এই যে গ্যাপে আছে, এই গ্যাপে স্যার আমি ভি3 বসাই দিব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ফর্মের ভি3 কে স্যার ফর্মড, ফর্মের ভি3 কে স্যার ফর্ম। কথা কি বুঝতে পারছো? মাথায় ঢুকছে? তো বলতেছে কিছু রিলেশনশিপ হচ্ছে ফ্যামিলিয়ার, পারিবারিক। ফ্যামিলিয়ার মানে কি স্যার? পারিবারিক। কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক এবং ঘনিষ্ঠ, তারপর কমা দিছে, ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ। ফর্মড মানে যেগুলো গঠিত হয়, ফর্ম মানে গঠিত হওয়া, গঠিত হওয়া মানে যেই সম্পর্কগুলো গঠিত হয়, কিসের দ্বারা গঠিত হয়? বাই ব্লাড, রক্তের দ্বারা গঠিত হয়, এবং বাই ম্যারিজ, বিয়ের মাধ্যমে গঠিত হয়। বুঝতে পারতেছো? ওই যে আমরা যেমন আমার বাবার সঙ্গে আমার কি সম্পর্ক, আমার রক্তের সম্পর্ক। আবার আমি যদি বলি আমার ওয়াইফের সঙ্গে আমার কি সম্পর্ক, ম্যারেজের সম্পর্ক। তাহলে এই যে সম্পর্কগুলো গড়ে ওঠে কিসের ভিত্তিতে? হয়তো বিয়ের ভিত্তিতে, অথবা কিসের ভিত্তিতে? রক্তের ভিত্তিতে। আচ্ছা ফাইন, এটাকে আমরা বলি ফ্যামিলিয়াল বা ইন্টিমেট রিলেশনশিপ। তারপর বলতেছে সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক হলো সোশ্যাল, সামাজিক। কিছু সম্পর্ক পারিবারিক এবং ঘনিষ্ঠ হয়, ইন্টিমেট হয়, আর কিছু সম্পর্ক হচ্ছে সামাজিক। লাইক, এ লাইক মানে হচ্ছে যেমন, দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, রাইট? যে দ্য ওয়ান্স, এই দ্য ওয়ান্স বলতে এমন সম্পর্কগুলা গড়ে উঠি, যেগুলা গড়ে ওঠে উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, অর্থাৎ আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের যেই সম্পর্কগুলো গড়ে ওঠে, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের যে সম্পর্কগুলো গড়ে ওঠে, ওইগুলো হচ্ছে সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশনশিপ। আচ্ছা ফাইন। অ্যান্ড সাম, এবং আরো কিছু সম্পর্ক আছে, ড্যাশ ইন সোশ্যাল, ড্যাশ ইন স্কুল। এখানে সাম বলতে আরো কিছু সম্পর্ক, সাম মেক ইন স্কুল। এখন মেক এখানে কি হবে স্যার? সাম বলতে তো সাম রিলেশনশিপ, আমি একটু লিখে বুঝতে চাই, নাহলে বুঝবা না। এই পুরো সেন্টেন্সটা লিখে বুঝাই। যে সাম বলতে এখানে কি বোঝাচ্ছে স্যার? সাম রিলেশনশিপস, রিলেশনশিপস, সাম রিলেশনশিপস, তারপর এখানে গ্যাপ দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে মেক ইন স্কুল, সাম রিলেশনশিপ মেন ইন স্কুল। এখন স্যার এই গ্যাপের মধ্যে কি হবে স্যার? ভালো করে বুঝো। এখন এই গ্যাপে কি হবে? এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কি স্যার? সাবজেক্ট হচ্ছে স্যার আমাদের সাম রিলেশনশিপস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর মেক এখানে ভার্ব, এই ভার্বের ফর্ম এখানে বসাইতে হবে। এখন আমাকে দেখো এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? এই সেন্টেন্সটা প্যাসিভে দেওয়া আছে। সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কেমনে বুঝবো স্যার? আমরা দেখবো সাবজেক্ট এই কাজটা করে কি করে না। সাবজেক্ট কি এই কাজটা করে কি করে না? সাবজেক্ট এই কাজটা করে। সাম রিলেশনশিপস, কিছু সম্পর্ক। আচ্ছা, সম্পর্কে কোনো কিছু মেক করতে পারে, তৈরি করতে পারে? সম্পর্ক নিজের কোনো কিছু করার ক্ষমতা আছে? সম্পর্কে লিভিং থিং, কোনো ব্যক্তি বস্তু, সরি কোনো ব্যক্তি সে এই কাজটা করতে পারবে? পারবে না। তার মানে সাবজেক্ট এই কাজটা করতে পারে না। সাবজেক্ট কাজটা না করতে পারলে প্যাসিভ হয়। আর প্যাসিভে আমরা জানি মেইন ভার্ব ভি3 হয়, তাহলে মেড এর ভি3 কি স্যার? মেড। মেকের ভি3 মেড।
এবং তার পূর্বে একটা অক্সিলারি লাগে, এম ইজ আর ওয়াজ আর। যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট টোনে আছে, তার মানে এটা প্রেজেন্টে হবে। সাম রিলেশনশিপস তো প্লুরাল, তাই হবে স্যার আর। তাহলে কি হবে স্যার? আর মেড। সাম রিলেশনশিপস, কিছু সম্পর্ক আর মেড গঠিত হয়, তৈরি হয় ইন স্কুল। কিছু সম্পর্ক তৈরি হয় পরিবারে, রক্তের মাধ্যমে, বিয়ের মাধ্যমে। কিছু সম্পর্ক তৈরি হয়, কিছু সম্পর্কে বলা হয় সামাজিক সম্পর্ক, যেটা হয় আমাদের বন্ধুদের সঙ্গে। এবং কিছু সম্পর্ক তৈরি হয় স্কুলে। তাহলে অ্যান্সার কি হবে স্যার? আর মেড। কোথায় স্যার? কোথায় স্যার? আ এন্ড সাম আর মেড, কিছু সম্পর্ক তৈরি হয় কোথায় স্যার? ইন স্কুল, স্কুলে হয়। আর যেখানে উই ফর্ম ক্লোজ বন্ডস, আমরা খুব ক্লোজ বন্ডস, বন্ডস মানে কি? খুব ভালো সম্পর্ক, ঘনিষ্ঠতা। আমরা খুব ঘনিষ্ঠতা, বন্ড, কানেকশন তৈরি করি উইথ ক্লাসমেটস, ক্লাসমেটসদের সঙ্গে। স্কুলে আমাদের যে ক্লাসমেটস থাকে, সহপাঠী থাকে, তাই না? সহপাঠী থাকে না? এই সহপাঠীদের সঙ্গে আমরা কি খুব ক্লোজ বন্ডস তৈরি করি না? সম্পর্ক তৈরি করি না? অ্যান্ড টিচার্স, এবং টিচারদের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করি। ফাইন। রিলেশনশিপ ক্যান অলসো ফোস্টার ইন ওয়ার্ক প্লেস। আচ্ছা ফাইন। এখন স্যার ক্যানের পরে কি ফর্ম আসবে? খুব ভালো করে বুঝো। সাবজেক্ট এখানে কি স্যার? সাবজেক্ট এখানে হচ্ছে ক্যান। আচ্ছা সরি, রিলেশনশিপ। আচ্ছা আচ্ছা, সাবজেক্ট এখানে হ্যাঁ, রিলেশনশিপ এখানে সাবজেক্ট। এখন তারপরে এখানে ভাব দিয়ে স্যার ক্যান। ক্যান কি স্যার? আমাদের মডাল ভার্ব। ক্যান আমাদের কি ভার্ব স্যার? মডাল ভার্ব। আচ্ছা ফাইন। এখন আমরা জানি মডাল ভার্বের পরে বেস ফর্ম হয়। এখন আমরা দেখবো সাবজেক্ট এই কাজটা করে কি করে না। সাবজেক্ট কি এই কাজটা করে কি করে না দেখো তো। রিলেশনশিপ কি কোনো কিছু ফোস্টার করতে পারে? আচ্ছা, রিলেশনশিপ কোনো কিছু ফোস্টার করতে পারে? সাবজেক্ট এই কাজটা করতে পারে? সাবজেক্ট কাজটা করতে পারে না। আচ্ছা একটু ওয়েট, আমি একটু পজ দিচ্ছি। এটা কত নাম্বার? 3 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, আমি একটু শিওর হয়ে নিলাম। ঠিক আছে ফাইন। সাবজেক্ট এখানে কি? রিলেশনশিপ। এরপর আছে ক্যান। ক্যান হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পর ভার্বে কি হয় স্যার? বেস ফর্ম হয়। মডাল ভার্বের পরে ভার্বে বেস ফর্ম হয়। তো ক্যানের পরে তো স্যার ফোস্টার হওয়ার কথা। এখন আমরা দেখবো স্যার যে এটা অ্যাক্টিভে না প্যাসিভে আছে স্যার এই সেন্টেন্সটা। এই সেন্টেন্সে স্যার প্যাসিভে আছে। সেন্টেন্সটা অ্যাক্টিভে না প্যাসিভে আছে? প্যাসিভে আছে। কিভাবে বুঝবো? আমরা দেখবো সাবজেক্ট এই কাজটা করেই করে না। ফোস্টার মানে কি স্যার? ফোস্টার মানে হচ্ছে লালন করা বা চালানো। ফোস্টার মানে হচ্ছে লালন করা বা চালানো বোঝায়, বা চলতে পারে। কিছু রিলেশনশিপ চলে কোথায় স্যার? চলে ইন ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে চলে। এখন রিলেশনশিপ কি এই কাজটা করে? রিলেশনশিপ কি লালন করে, চালায়? অর্থাৎ রিলেশনশিপের কোনো কিছু করার ক্ষমতা আছে? নাই। তার মানে এই কাজটা, এই সেন্টেন্সটা প্যাসিভে আছে স্যার, অ্যাক্টিভে নাই। এই সেন্টেন্সটা প্যাসিভে আছে। তো প্যাসিভে থাকলে আমরা মেইন ভার্ব ভিতরি হয়, তো ফোস্টার কি হয়ে যাবে স্যার? ফোস্টার্ড। এবং তার পূর্বে একটা অক্সিলারি লাগে। এখন অক্সিলারি হিসেবে কি দেওয়া আছে স্যার? ক্যান দেওয়া আছে। দেখছো যে ক্যান মডাল ভার্ব দেওয়া আছে। আর মডাল ভার্ব থাকলে আমরা জানি তারপরে প্যাসিভে একটা বি বসাতে হয়। মডাল ভার্ব থাকলে প্যাসিভে তারপরে একটা বি বসাতে হয়। তার অ্যান্সার হবে কি স্যার? বি, ফোস্টার্ড। রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার্ড ইন ওয়ার্ক প্লেস। রিলেশনশিপ ওয়ার্ক প্লেস মানে কি? আমাদের কাজের জায়গা। কাজের ক্ষেত্রে, কাজের জায়গা কি হতে পারে স্যার? লালিত পালিত হতে পারে, চলতে পারে। অর্থাৎ কাজের জায়গাও রিলেশনশিপ চলতে পারে। আচ্ছা ফাইন। হুইচ মে, যেটা মে কুইকলি চেঞ্জ। মে তো আমাদের মডাল ভার্ব। মে আমাদের কি ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে চেঞ্জ তো চেঞ্জই হবে। চেঞ্জ। হুইচ মে কুইকলি চেঞ্জ, যেটা খুব দ্রুত পরিবর্তন হতে পারে ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, পেশাগত সম্পর্ক থেকে সোশ্যাল সম্পর্কে চেঞ্জ হতে পারে। অর্থাৎ ধরো দুইটা কলিগ, একটা মহিলা একটা পুরুষ, একটা সেম প্লেসে জব করে। এখন একই সঙ্গে একই প্লেসে জব করার কারণে একটা সময় তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতেই পারে। তারপর তারা ডিসাইড করলো যে তারা বিয়ে শাদী করবে। তাহলে প্রফেশনাল রিলেশনশিপটা সেটা কিসে হয়ে গেল স্যার? ফ্যামিলিয়ার রিলেশনশিপে ট্রান্সফার হইলো। এখানে তাই বলতেছে। আচ্ছা ফাইন, এতটুকু বুঝলাম আমরা। তারপর বলছে দেয়ার ড্যাশ রিলেশনশিপস। এখন এখানে বি কি হবে স্যার? দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে আমাদের দেয়ার। সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে স্যার? দেয়ার। এখন মনে রাখবা একটা রুলস লাগবে তোমার, রুলসটা লিখতে পারো যে দেয়ার অথবা হেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হইলে, দেয়ার অথবা হেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে
দেয়ার অথবা হেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট থাকে ভার্বের পরে। লেখো, দেয়ার অথবা হেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট থাকে ভার্বের পরে। দেয়ার অথবা হেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট থাকে ভার্বের পরে। এর মানে কি, ধরো আমি একটা সেন্টেন্স শুরু করলাম দেয়ার, তারপর দিলাম আমি বি আ বুক অন দ্য টেবিল, অন দ্য টেবিল, দেয়ার, তারপর বি আ বুক অন দ্য টেবিল। আবার একই, সরি এটা হবে দেয়ার স্যার, দেয়ার। আবার আমি লিখলাম দেয়ার ড্যাশ বি টু বুকস অন দ্য টেবিল। এর মানে হচ্ছে টেবিলে বই আছে, বোঝা গেছে? এখন এই দুইটা সেন্টেন্সের মধ্যে দেখো, প্রথম সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হয়েছে। আমি বলছি দেয়ার অথবা হেয়ার দিয়ে কোন একটা সেন্টেন্স শুরু হইলে, দেয়ার অথবা হেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হইলে সাবজেক্ট থাকে ভার্বের পরে। ভার্বের পরে কি, যে বি হচ্ছে এখানে ভার্ব, তো ভার্বের পরে সাবজেক্ট, ভার্বের পরে কি আছে, এ বুক। এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যাকচুয়ালি। টু বুকস হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। কারণ এই বুক তো আমাদের সিঙ্গুলার না, এই বুক কি আমাদের সিঙ্গুলার। হেয়ার বা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হইলে সাবজেক্ট থাকে ভার্বের পরে। এই যে বি এর পরে কি আছে, এই বুক, বি এর পরে আছে টু বুকস, এরা হচ্ছে সাবজেক্ট। আর তার প্রথম সেন্টেন্সে এই বুক এটা সিঙ্গুলার, তাই এখানে হবে কি স্যার, ইজ, এখানে বি হয়ে যাবে ইজ। আর দ্বিতীয় সেন্টেন্সে এই যে টু বুকস, এটা আমাদের কি প্লুরাল না, তার মানে এটা হয়ে যাবে আর। দেয়ার আর টু বুকস, দেয়ার ইজ এ বুক, দেয়ার আর টু বুকস। বুঝতে পারতেছো তো? আশা করি বুঝছো। তো এইখানে ঠিক সেম সেন্টেন্সটা আমাদের কি দিয়ে শুরু হয়েছে স্যার, দেয়ার দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে, দেয়ার দিয়ে শুরু হয়েছে। দেয়ার দিয়ে হেয়ার দিয়ে শুরু হইলে ভার্ব, সাবজেক্ট থাকবে ভার্বের পরে। তো বি এর পরেরটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বি হচ্ছে ভার্ব, বি এর পরেরটা সাবজেক্ট। তো বি এর পরে কি দেওয়া আছে, রিলেশনশিপস। রিলেশনশিপস আমাদের প্লুরাল না সিঙ্গুলার, আমাদের প্লুরাল। তো যেহেতু এটা সাবজেক্ট, তার মানে সরি, এটা যদি প্লুরাল, তার মানে বি কি হয়ে যাবে স্যার, বি হয়ে যাবে আর। যেহেতু প্রেজেন্ট টোনে আছে, তার মানে এটা আর হয়ে যাবে, অ্যামিজার হয়ে যাবে। বোঝা গেছে? আর কেন নিলাম, কারণ এই যে রিলেশনশিপস প্লুরাল। এখানে বলতেছে দেয়ার আর রিলেশনশিপস, রিলেশনশিপস হয় অলসো বিটুইন হিউম্যান বিংস, হিউম্যান বিংস এর মধ্যে, মানুষের মধ্যে এবং অ্যানিমালের মধ্যে। বুঝাচ্ছে মানুষ এবং এনিমেলদের মধ্যেও কি থাকে, রিলেশনশিপ থাকে, সম্পর্ক থাকে। তার বলতেছে বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশুরা এবং তাদের যে খেলনা, শিশু এবং খেলনাদের মধ্যে, খেলনার মধ্যে কি একটা এক ধরনের রিলেশনশিপ থাকে। দ্যাট দে কান্ট পার্ট উইথ, যেটার সঙ্গে, যেটাকে তারা কি করতে পারে না, আলাদা করতে পারে না। অর্থাৎ একটা বাচ্চা, শিশুদের সঙ্গে, একটা বাচ্চার সঙ্গে তার খেলনার যে সম্পর্ক, তুমি কি খেলনাটাকে বাচ্চার সঙ্গে, বাচ্চার সঙ্গে আলাদা করতে পারবা? করলে কিন্তু বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দিবে। অর্থাৎ ওই খেলনার সঙ্গে বাচ্চাটার এমন একটা সম্পর্ক আছে। তো দ্যাট দে কান্ট, কান্ট হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব না, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তার এই ভার্বের বেস ফর্ম, তাহলে পার্ট, পার্টি হবে। দেন দে কান্ট পার্ট উইথ। আচ্ছা ফাইন, ওকে। তারপর কি বলছে, অল দিস রিলেশনশিপস, এই সকল রিলেশনশিপস গুলা কি পাস, তাহলে কি 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 হবে স্যার, এই যে অল দিস রিলেশনশিপ, এটা প্লুরাল না সিঙ্গুলার বলো তো? এটা আমাদের প্লুরাল। সকল রিলেশনশিপ গুলা, এটা আমাদের প্লুরাল, সাবজেক্ট আমাদের প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না, তার মানে আনসার হবে কিপ। কিপ কেন স্যার শুধু ভিওন হবে? কারণ বলছিলাম স্পেসিফিক টপিক নিয়ে বললে, এটা আমাদের টপিকটা কি, সেটা হচ্ছে রিলেশনশিপ। স্পেসিফিক টপিক নিয়ে বললে ভার্বটা আমাদের কি হয়, ভিওন বা বেস ফর্ম হয়, ভিওন হয়, সরি ভিওন হয়। স্পেসিফিক টপিক নিয়ে বললে ভার্বটা ভিওন হয়, তাই আমি এখানে ভিওন নিব। আবার দেখবো সাবজেক্ট আমাদের প্লুরাল না সিঙ্গুলার, এই যে অল দিস রিলেশনশিপ, সকল সম্পর্কগুলা, এটা তো প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে না। তাহলে অল দিস রিলেশনশিপ, সকল সম্পর্কগুলা কি পাস, আমাদেরকে রাখে ক্লোজ, আমাদেরকে ক্লোজ রাখে টু ইচ আদার, একের সঙ্গে অপরের, অপরের কি ক্লোজ রাখে। এই সম্পর্কগুলো আমাদেরকে একে অপরের সাথে ক্লোজ রাখে। আচ্ছা, অ্যান্ড এবং প্রোভাইড আস, আমাদেরকে প্রদান করে, প্রোভাইড মানে হচ্ছে প্রদান করা, অল কাইন্ডস অফ সাপোর্ট, সকল প্রকার সাপোর্ট প্রদান করে, লাভ, ভালোবাসা প্রদান করে, অ্যান্ড অ্যাফেকশন, এবং স্নেহ, মায়া, মমতা, এগুলা এগুলা প্রদান করে। এ পারসন ড্যাশ নো ফ্যামিলি ফিলস দ্য পেন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। এখন দেখো এখানে এটা কি হবে স্যার, এই ভাবটা কি হবে? এখন এই সেন্টেন্সে এই পারসন, এই যে হ্যাভ, এই হ্যাভটা কি হবে স্যার, এটা ভালো করে বুঝো। এটা বোঝার জন্য একটা লাইন দিয়ে বুঝাচ্ছি, একটা লাইন দিয়ে বুঝাই সেন্টেন্সটা কি হবে স্যার। দ্য বয় ড্যাশ, এখানে বেঁকে দিলাম প্লে ফুটবল ইজ মাই ফ্রেন্ড।
এটা দেখো একটা সেন্টেন্স। এখন নর্মালি যে কোনো একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, খুব ভালো করে বুঝো। নর্মালি যে কোনো একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব মানে কি, যে ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায়, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অল কাইন্ড অফ সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে। এখন এই সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে ইজ একটা আমাদের ফাইনাইট ভার্ব। এখন এই সেন্টেন্সে আরেকটা ফাইনাইট ভার্ব আমি আনতে পারবো যদি এই সেন্টেন্সে একটা ক্লজ মার্কার থাকে। কি থাকে স্যার? একটা ক্লজ মার্কার থাকে। ক্লজ মার্কার কোনগুলো স্যার? যত WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড গুলো ক্লজ মার্কার। দ্যাট ক্লজ মার্কার, অল দো ক্লজ মার্কার, ঠিক আছে? অল দো, এগুলো পরে ডিটেলসে বুঝাবো, সমস্যা নাই। দো, অল দো, ইফ, আনলেস, এগুলো সব হচ্ছে আমাদের ক্লজ মার্কার, বোঝা গেছে? এখন এই যে ক্লজ মার্কার গুলা, এই ক্লজ মার্কার গুলো যদি এই সেন্টেন্সে থাকতো, তখন এই সেন্টেন্সে আরেকটা ফাইনাইট ভার্ব আনতে পারতাম। এই সেন্টেন্সে কিন্তু ইজ একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়, ওইটাই ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব আছে, তো এই সেন্টেন্সে যদি আমি আরেকটা ফাইনাইট ভার্ব আনতে চাই, তখন কি করতে হবে? এই সেন্টেন্সে আমাদের এই ক্লজ মার্কার গুলো লাগবে। এখন এই ক্লজ মার্কার গুলোকে এই সেন্টেন্সে আছে নাই, যেহেতু নাই, তার মানে এই সেন্টেন্সে আর ফাইনাইট ভার্ব আনা যাবে না। তাহলে কি করতে হবে স্যার? তাহলে কি করতে হবে স্যার? এই যে প্রথম যে ভার্বটা আছে না, এই ভার্বের সঙ্গে আমি আইএনজি করে দিব। এই ভার্বের সঙ্গে আমি আইএনজি করে দিব। যখন এমন কোন একটা সেন্টেন্স প্যাটার্ন পাইবা যে পরে এই একটা সেন্টেন্স প্যাটার্ন, তারপর একটা ভার্ব অলরেডি দেওয়া আছে, তারপরে যে প্রথম ভার্ব, এই প্রথম ভার্বের আমাকে ফর্ম বসাতে হবে। একটা এমন ভার্ব দেওয়া আছে যে ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়, একটা সেন্টেন্সের মতোই হয়েছে এই ভার্বটা, এই ভার্বটা দিয়ে। তারপরে প্রথম যে ভার্ব দেওয়া আছে, এই ভার্বের সঙ্গে আমরা কি করে দেবো স্যার? আইএনজি করে দিব। তারপরে অ্যান্সার হবে প্লেইং। দ্য বয় প্লেইং ফুটবল ইজ মাই ফ্রেন্ড। বুঝা গেছে? ঠিক এরকম। তাহলে কি হবে স্যার? এইটা হবে স্যার এ পারসন হ্যাভ নো ফ্যামিলি। দেখো এখানে হ্যাভ হয়ে যাবে হ্যাভিং। কেন হ্যাভিং হবে স্যার? দেখো এই সেন্টেন্সে এই যে ফিলস একটা ফাইনাইট ভার্ব আছে, যে ফিলস, এই ফিলস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তো একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে আর একটা ভার্বকে নন ফাইন করে দিব, বা একটা ফাইনাইট ভার্ব যেহেতু পাইছি, আমাদের এখানে আর ক্লজ মার্কার নাই এই সেন্টেন্সে, তার মানে যে প্রথম ভার্বটাকে আমি আইএনজি করে দিব। এ পারসন হ্যাভিং নো ফ্যামিলি, যার ফ্যামিলি নাই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস। আর লোনলিনেসের এবং আইসোলেশনের পেইনটা তারা কি করে? ফিল করে। লোনলিনেস মানে একাকিত্ব, আর আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্ন, মানে তারা সবসময় আর বিচ্ছিন্ন থাকে। যার ফ্যামিলি নাই সে কিন্তু সবসময় একা থাকে, বিচ্ছিন্ন থাকে, ওই কষ্টটা সে ফিল করে। দ্যার ইজ নো ওয়ান, এমন কেউ নাই, টু লাফ অর ক্রাই উইথ হিম, তার সঙ্গে হাসার এবং কাদার কেউ থাকে না। এখন আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, এই যে মাঝখানে অর হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। অর কোঅর্ডিনেট কনজাংশন, এর আগে এবং পরে ভার্বগুলো সেম ফর্মে হয়। অরের পূর্বে কি দেওয়া আছে? এই যে লাফ, এটা বেস ফর্মে আছে। অরের পূর্বে যে লাফ, এটা কিসে আছে স্যার? বেস ফর্মে আছে। তার মানে অরের পরে যে ভার্বটা দেওয়া আছে, এটাও বেস ফর্ম হবে। তাহলে ক্রাই হবে, অ্যান্সার হবে ক্রাই। অর কোঅর্ডিনেট কনজাংশনের পূর্বে ভার্বে যে ফর্ম থাকে, পরেও ভার্বে সেই ফর্ম থাকে, ওটা বেস ফর্ম, তার মানে ওটা বেস ফর্ম। তাহলে তার সঙ্গে হাসার বা কাদার আর কেউ থাকে না। ওকে, তাহলে আজকে টোটাল আমাদের কটা কোশ্চেন হয়ে গেল? 5টা কোশ্চেন ডান। নেক্সটে আরো 5টা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তবে এই ক্লাসগুলো করার আগে আগের যে ক্লাসগুলো, এগুলো অবশ্যই করে নিবা, তাহলে তোমার বুঝতে সহজ হবে। সো আজকে দুটো পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।